প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি এমআইপি জব স্টাডি থেকে। আমি ওমর ফারুক, বাংলাদেশ বিষয়াবলীর লেকচার নাম্বার 15-তে। আজকে আমাদের পাঠ্য বিষয়গুলো আমরা একটু এক নজর দেখে নিব যে আমরা আজকে কোন কোন বিষয়ে আলোকপাত করব। আমাদের বাংলাদেশ বিষয়াবলী লেকচার 15 আমরা আজকে বৃহৎ আকারে দুইটা কন্টেন্ট আলোচনা করব। একটা হচ্ছে বাংলাদেশের অর্থনীতি আর একটা হচ্ছে বাংলাদেশের শিল্প বাণিজ্য। এই দুইটা আপনারা দেখতে পাচ্ছেন। এর মধ্যে আমরা যেগুলো আলোচনা করব, বাংলাদেশের অর্থনীতির মধ্যে উন্নয়ন পরিকল্পনা, জাতীয় আয় ব্যয় আর রাজস্ব নীতি ও বার্ষিক উন্নয়ন কর্মসূচি এবং দারিদ্র্য বিমোচন। এছাড়া আমরা বাংলাদেশের শিল্প বাণিজ্য যেটা আছে, বাংলাদেশের শিল্প বাণিজ্যের ক্ষেত্রে আমরা আলোচনা করব শিল্প উৎপাদন এবং গার্মেন্টস শিল্প নিয়ে আমরা আলোচনা করব, বৈদেশিক লেনদেন, ব্যাংক ও বিমা ব্যবস্থাপনা। যাদের কাছে বিসিএস প্রিলি সিলেবাসটা আছে তারা হয়তো বা বিষয়টা উপলব্ধি করতে পারছেন। তা আমরা চলে যাচ্ছি সরাসরি আমাদের ক্লাসে। আমাদের কন্টেন্টগুলো আপনারা এক নজর দেখে নিলাম। ওকে, শুরুতে বাংলাদেশের অর্থনীতির প্রকৃতি। বাংলাদেশের অর্থনীতি আলোচনা। বাংলাদেশের অর্থনীতির প্রকৃতিটা আমরা একটু জানব। বাংলাদেশের অর্থনীতি হচ্ছে মিশ্র অর্থনীতি। এ কারণে মিশ্র অর্থনীতি, কারণ আমাদের সংবিধানে সমাজতন্ত্র এবং গণতন্ত্র দুইটাকে একীভূত করা হয়েছে, অর্থাৎ পুঁজিবাদ এবং সমাজতন্ত্র। অর্থাৎ এখানে আমাদের বাংলাদেশের অর্থনীতিতে সম্পদের ব্যক্তি মালিকানা ও রাষ্ট্রীয় মালিকানা দুইটাই বিদ্যমান দেখি। তাই যে আমাদের অর্থনীতি আমরা বলছি মিশ্র অর্থনীতি। মিশ্র অর্থনীতির ধারণাটা বোঝার আগে একটা জিনিস একটু আমাদেরকে বুঝতে হবে। আমরা হয়তোবা অনেকেই জানি, সেটা হলো বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থাকে কয় ভাগে ভাগ করা হয়। সমগ্র বিশ্বের অর্থনৈতিক ব্যবস্থাকে কয় ভাগে ভাগ করা হয় জানি কেউ কি? সমগ্র বিশ্বের অর্থনৈতিক ব্যবস্থাকে কয় ভাগে ভাগ করা হয়? 4 ভাগে। বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থাকে 4 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে পুঁজিবাদী অর্থনীতি, হচ্ছে সমাজতান্ত্রিক অর্থনীতি, 3 নম্বর হচ্ছে মিশ্র অর্থনীতি, এবং 4 নম্বর হচ্ছে ইসলামী অর্থনীতি। অর্থাৎ বিশ্বের সমগ্র অর্থনৈতিক ব্যবস্থাকে 4 ভাগে ভাগ করা হয়: পুঁজিবাদী, সমাজতান্ত্রিক, মিশ্র এবং ইসলামী। তা আমাদের বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থার বলছে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা। মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা আমরা এই 4টা সম্পর্কে ধারণা নিলে আমরা বুঝতে পারবো যে কোনটি আসলে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা, বা মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা বলতে আমরা আসলে কী বোঝাচ্ছি। প্রথম চলে আসি পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা, যেটা ইংলিশ বলে আমরা ক্যাপিটালিস্ট সোসাইটিতে আমরা আছি, ক্যাপিটালিস্ট সিস্টেম। তা পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা হলো যে অর্থনৈতিক ব্যবস্থায় সম্পদের উৎপাদন, বন্টন, নিয়ন্ত্রণ ও পরিচালনা ব্যক্তি মালিকানায় সম্পাদিত হয়। আবার বলছি, যে অর্থনৈতিক ব্যবস্থায় সম্পদের উৎপাদন, বন্টন, নিয়ন্ত্রণ ও পরিচালনা ব্যক্তি মালিকানায় সম্পাদিত হয়, সেই অর্থনৈতিক ব্যবস্থাকে বলা হয় পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা। এরপর আসি সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা। সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা হচ্ছে ঠিক এর বিপরীত। অর্থাৎ যে অর্থনৈতিক ব্যবস্থায় সম্পদের উৎপাদন, বন্টন, নিয়ন্ত্রণ ও পরিচালনা রাষ্ট্রীয় মালিকানায় সম্পাদিত হয়, অর্থাৎ এখানে সরকারই সব কিছুর মালিক। তাহলে যে অর্থনৈতিক ব্যবস্থায় সম্পদের উৎপাদন, বন্টন, নিয়ন্ত্রণ ও পরিচালনা রাষ্ট্রীয় মালিকানায় বা সরকারিভাবে সম্পাদিত হয়, সেটা হচ্ছে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা। পুঁজিবাদী এবং সমাজতন্ত্র দুইটা হচ্ছে সম্পূর্ণ ভিন্ন, বিপরীতমুখী দুইটা নীতি। এবার সে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা। মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা বলতে আমরা সেই অর্থনৈতিক ব্যবস্থাকে বুঝি যে অর্থনৈতিক ব্যবস্থায় সম্পদের উৎপাদন, বন্টন, নিয়ন্ত্রণ এবং পরিচালনা ব্যক্তি মালিকানা এবং রাষ্ট্রীয় মালিকানা উভয়ভাবে সম্পাদিত হয়। যে অর্থনৈতিক ব্যবস্থায় সম্পদের উৎপাদন, বন্টন এবং
নিয়ন্ত্রণ পরিচালনা ব্যক্তি মালিকানা ও রাষ্ট্রীয় মালিকানা উভয়ভাবে সম্পাদিত হয়, সেই অর্থনৈতিক ব্যবস্থাকে বলা হয় মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা। আর ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থা হলো যে অর্থনৈতিক ব্যবস্থায় সম্পদের উৎপাদন, বন্টন, নিয়ন্ত্রণ এবং পরিচালনা শরিয়ার ভিত্তি, ইসলামী শরিয়ার ভিত্তিতে সম্পাদিত হয়, তাকে বলা হয় ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা। তাহলে আমরা চারটি অর্থনৈতিক ব্যবস্থার বিশ্বের মধ্যে আমরা দেখছি যে বাংলাদেশে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা হচ্ছে বিদ্যমান। বাংলাদেশ অর্থাৎ আমাদের দেশের অর্থনীতিতে এখানে ব্যক্তি মালিকানা ও রাষ্ট্রীয় মালিকানা দুটো হচ্ছে সমানভাবে বিদ্যমান রয়েছে। বাংলাদেশের অর্থনীতিতে মুক্তবাজার অর্থনীতি যেটা বলি আমরা, মুক্তবাজার অর্থনীতি বাংলাদেশে, এই মুক্তবাজার অর্থনীতি চালু হয় 1991 সালে। বাংলাদেশে মুক্তবাজার অর্থনীতি মনে করি 2015 সালে আমাদের অর্থনীতির উপর ভিত্তি করে 2015 সালে বিশ্ব ব্যাংক আমাদের অর্থনীতির উপর ভিত্তি করে বিশ্ব ব্যাংক আমাদেরকে নিম্ন মধ্যম আয়ের দেশ হিসেবে ঘোষণা করেছে। নিম্ন মধ্যম আয়ের দেশ, বাংলাদেশকে নিম্ন মধ্যম আয়ের দেশ হিসেবে ঘোষণা করেছে। তা আমাদের অর্থনীতির সাথে তিনটা বিষয় জড়িত। এই তিনটা বিষয় কি কি? একটা হচ্ছে জিএনপি, একটা হচ্ছে এনএনপি, একটা হচ্ছে জিডিপি। এই তিনটা বিষয় হচ্ছে আমাদের অর্থনীতির সাথে জড়িত। জিএনপি বলতে আমরা কি বুঝি? গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট, মোট জাতীয় উৎপাদন। এটা আমরা কি বলতে পারি? তা জিএনপি বলতে আমরা বুঝি একটি নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে একটি দেশের আভ্যন্তরীণ দ্রব্য সামগ্রী এবং সেবাকর্মের উৎপাদিত দ্রব্য সামগ্রী, একটি নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে একটি দেশে যে পরিমাণ দ্রব্য সামগ্রী ও সেবাকর্ম উৎপাদিত হয় তার পরিমাণকে বলা হয় মোট জাতীয় উৎপাদন। এখানে দেশজ আয় এবং প্রবাসীদের আয় কিন্তু অন্তর্ভুক্ত করে হিসাব করা হয়। এখানে প্রবাসীদের আয় সন্নিবেশ করা হয়, তবে হিসাব করার সময় মধ্যবর্তী দ্রব্য সেটা বাদ দেওয়া হয়। মধ্যবর্তী দ্রব্য বলতে যে প্রবাসীদের রেমিটেন্সের যে খরচপাতিগুলো এখানে বাদ দেওয়া হয় টোটালি। তবে জিএনপি হচ্ছে একটি দেশের নির্দিষ্ট সময় এটা বহির্খাত হতে পারে, আভ্যন্তরীণ খাত হতে পারে। আমরা জিএনপিকে খুব সহজে এইভাবে হিসাব করতে পারি, সেটা হলো যে একটি নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে একটি দেশের আভ্যন্তরীণ ও বহির্খাতে যে পরিমাণ দ্রব্য সামগ্রী ও সেবাকর্ম উৎপাদিত হয় তার পরিমাণটা হচ্ছে জিএনপি। জিএনপিতে আমাদের প্রবাসীদের রেমিটেন্স অন্তর্ভুক্ত হয়। এনএনপিটা কি? এনএনপিটা হচ্ছে আমরা একটা বলি হচ্ছে নিট ন্যাশনাল প্রোডাক্ট, নিট জাতীয় উৎপাদন বলি আমরা। তা কোনো দ্রব্য উৎপাদনকালীন সময়ে ক্ষয়, সময় ও শক্তি প্রভৃতি অপচয়জনিত ক্ষয়ক্ষতিগুলো মোট জাতীয় উৎপাদন থেকে যখন বাদ দিয়ে হিসাব করা হয় তখন তাদেরকে বলা হয় এনএনপি। অর্থাৎ কোনো একটা পণ্য উৎপাদনের সময় আমার যন্ত্রপাতির ক্ষয়, আমার সময়, আমার শক্তি, আমার শ্রম, যেগুলো অপচয় হচ্ছে, এই অপচয়জনিত ক্ষয়ক্ষতিগুলো মোট জাতীয় উৎপাদন, যেটাকে বলে মোট জাতীয় উৎপাদন থেকে বাদ দিতে হবে। বাদ দিলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে এনএনপি। তা আমরা এনএনপিকে সংক্ষেপে, এই যে এনএনপি যেটা আছে, এনএনপিকে আমরা এনপি সমান বলতে পারি জিএনপি মাইনাস, এনএনপিকে আমরা এনএনপি সমান বলতে পারি জিএনপি মাইনাস ক্ষয় ক্ষতি জনিত অপচয়। এটা আমরা বলতে পারি এক কথায়। এই জাতীয় উৎপাদন থেকে আমাদের এই যে ক্ষয়ক্ষতি জনিত অপচয়গুলো বাদ দিয়ে যেটা পাই সেটা হচ্ছে
এনএনপি। এরপর চলে আসে জিডিপি, গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট, মোট দেশজ উৎপাদন। মোট দেশজ উৎপাদন, তো মোট দেশজ উৎপাদন বলতে বোঝানো হয় কোনো নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে একটি দেশের অভ্যন্তরে উৎপাদিত সকল পণ্যদ্রব্য এবং সেবার কর্মের আর্থিক মূল্যমানকে। তাহলে একটি নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে একটি দেশের আভ্যন্তরীণ দ্রব্য সামগ্রী ও সেবা কর্মের আর্থিক মূল্যকে বলা হয় জিডিপি, বা মোট দেশজ উৎপাদন। এতে দেশের অভ্যন্তরে যে বিদেশি বিনিয়োগ থেকে যে উৎপাদন দ্রব্য আসছে সেগুলো কিন্তু হিসাব করা হয়, কিন্তু প্রবাসীদের সৃষ্ট উৎপাদন হিসাব করা হয় না। অর্থাৎ বাংলাদেশে যে বহির্বিশ্বে যারা ইনভেস্ট করছে এখান থেকে উৎপাদিত দ্রব্যগুলো হিসাব করা হয়, কিন্তু প্রবাসীরা যে আয়গুলো পাঠায়, যে রেমিটেন্সগুলো পাঠায় বা বহির্বিশ্ব থেকে যেগুলো আমাদের বাংলাদেশে আসে সেইগুলো কিন্তু এখানে হিসাব করা হয় না। তো এটা হচ্ছে জিডিপি আমাদের অর্থনীতির ক্ষেত্রে। এরপর দেখি আমাদের মাথায় পিছু আয়টা আমরা কীভাবে বের করি। আমাদের মাথায় পিছু আয়, তা মাথা পিছু আয় মোট জাতীয় উৎপাদন, যেটা আমরা বললাম জিএনপি, মোট জাতীয় উৎপাদন যেটা দেশের আভ্যন্তরীণ এবং বহির্বিশ্ব যখন থেকে আসছে, মোট জাতীয় উৎপাদনকে যখন দেশের জনসংখ্যা দিয়ে ভাগ দেওয়া হয় তখন সেটাকে বলা হয় মাথা পিছু আয়। অর্থাৎ মোট জাতীয় উৎপাদনকে মোট জনসংখ্যা দিয়ে ভাগ দিলে মাথা পিছু আয় পাওয়া যায়। আর এই মাথা পিছু আয়টা একটি দেশের জনগণের জীবনযাত্রার মান নির্ণয় করে। তাহলে জীবনযাত্রার মান কিসের উপর নির্ণয় করে? মাথা পিছু আয়ের উপর। মাথা পিছু আয় নির্ধারণ করা হয় আমার জাতীয় উৎপাদন থেকে জনসংখ্যা ভাগ দিলেই হয়ে যাবে। এখন একটা প্রশ্ন হতে পারে যে জিডিপি যেটা বললাম, যে জিডিপি আর জিএনপি যেটা আছে, জিডিপি এবং জিএনপি কখন সমান হয়? জিডিপি, একটা দেশের জিডিপি এবং জিএনপি কখন সমান হয়? এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। একটা দেশের জিডিপি এবং জিএনপি তখন সমান হয় যখন ওই দেশের আমদানি ব্যয় এবং রপ্তানি আয়, দেশের আমদানি ব্যয় এবং রপ্তানি আয় সমান হয়, তখন সে দেশের জিডিপি এবং জিএনপি সমান হয়। এবং আর জিডিপি এবং জিএনপির মধ্যে তখন পার্থক্য দেখা যায়। কখন এবং জিডিপি এবং জিএনপির মধ্যে মূল পার্থক্য হলো কি? তো একটা হচ্ছে যে জিডিপিতে জাতীয় সীমানায় অর্থাৎ দেশের সীমানায় উৎপাদন ব্যবস্থা নাগরিকদের অবদান থাকে। জিডিপিতে দেশের সীমানায় নাগরিকদের উৎপাদন ব্যবস্থা অবদান থাকে। তো জিএনপিতে দেশের সীমানায় নাগরিকদের সমানভাবে সুযোগ বা অবদান রাখার সুযোগ থাকে না। আমাদের অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী আমাদের মাথা পিছু জাতীয় আয়টা দেখিয়ে নিতে হবে। আপনারা একটু দেখিয়ে নেবেন। এই 2020 অর্থনৈতিক সমীক্ষা যেটা আছে এটা দেখে নিলে ভালো। যদি 2021টা আপনাদের মোস্ট ইম্পর্টেন্ট, 2021 সালেরটা আমরা একটু দেখে নিব। বাংলাদেশের জিডিপির প্রধান খাত কিন্তু সেবা খাত। এরপর চলে আসি উন্নয়ন পরিকল্পনা, প্রেক্ষিত ও পঞ্চবার্ষিক পরিকল্পনা। উন্নয়ন পরিকল্পনা, প্রেক্ষিত ও পঞ্চবার্ষিকী পরিকল্পনা। তো আমি একটু দেখি আমাদের এখানে পরিকল্পনা, এই পরিকল্পনা বলতে কিন্তু উন্নয়ন পরিকল্পনা বলছি। পরিকল্পনার প্রাতিষ্ঠানিক কাঠামোটা একটু দেখব বাংলাদেশের। আমরা এখন বাংলাদেশের পরিকল্পনার প্রাতিষ্ঠানিক কাঠামোটা একটু আমরা দেখব। ওকে, বাংলাদেশের পরিকল্পনার দায়িত্বে নিয়োজিত শীর্ষ সরকারি প্রতিষ্ঠান হচ্ছে বাংলাদেশ পরিকল্পনা কমিশন। তো বাংলাদেশ পরিকল্পনা কমিশন কিন্তু পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনে, হচ্ছে বাংলাদেশ পরিকল্পনা কমিশন। তা পরিকল্পনা কমিশন শুধু বাংলাদেশের পরিকল্পনা প্রণয়ন করে থাকে না, বাংলাদেশের পরিকল্পনা প্রণয়নে
4 ধরনের প্রাতিষ্ঠানিক কাঠামো কাজ করে, 4 ধরনের। শীর্ষ প্রতিষ্ঠান হচ্ছে পরিকল্পনা কমিশন, পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনে, কিন্তু এর বাংলাদেশের উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে 4 ধরনের প্রাতিষ্ঠানিক কাঠামো কাজ করে। এক্ষেত্রে আসতে পারে যে বাংলাদেশের উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে কয় ধরনের প্রাতিষ্ঠানিক কাঠামো কাজ করে, এটা আসতে পারে। তো কয় ধরনের প্রাতিষ্ঠানিক কাঠামো আমরা বললাম? 4 ধরনের প্রাতিষ্ঠানিক কাঠামো আমাদের এখানে কাজ করতেছে উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে। 4 ধরনের কাঠামোগুলো কী কী একটু আমরা লিখে ফেলি। 1 নম্বর হচ্ছে পরিকল্পনা কমিশন, বাংলাদেশ পরিকল্পনা কমিশন যেটা বলি। 2 নম্বর হচ্ছে জাতীয় অর্থনৈতিক পরিষদ। জাতীয় অর্থনৈতিক পরিষদ, এর সংক্ষিপ্ত নাম বলি আমরা NEC, নিক। 3 নম্বর হচ্ছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি। এক্সিকিউটিভ কমিটি ফর দ্য ন্যাশনাল ইকোনমিক কমিশন। 4 নম্বরটা হচ্ছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভিন্ন বা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের, লিখব আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগের পরিকল্পনা উইং। এটা হচ্ছে আমাদের উন্নয়ন পরিকল্পনার প্রাতিষ্ঠানিক কাঠামো। এই 4 ধরনের প্রতিষ্ঠানকে আমরা দেখি এবং তারা হচ্ছে সমানভাবে উন্নয়ন পরিকল্পনা গঠন করতে থাকে। আমরা এক করে বলবো একটু। পরিকল্পনা কমিশন। পরিকল্পনা কমিশন উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের সর্বোচ্চ প্রতিষ্ঠান। এটা অবস্থিত আছে ঢাকার আগারগাঁয়ে। তো পরিকল্পনা কমিশনের প্রধান বা চেয়ারম্যান হচ্ছেন, পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান হচ্ছেন সরকার প্রধান বা প্রধানমন্ত্রী। এর ভাইস চেয়ারম্যান হচ্ছেন পরিকল্পনা মন্ত্রী। পরিকল্পনা কমিশনের বিকল্প চেয়ারম্যান হচ্ছেন পরিকল্পনা মন্ত্রী, বিকল্প চেয়ারম্যান যদি কখন চেয়ারম্যান না থাকেন তখন। এখানে একজন ডেপুটি চেয়ারম্যান থাকেন, কমিশনের সদস্যবৃন্দ থাকেন, আর পরিকল্পনা বিভাগের সচিব। এদের সমন্বয়ে মূলত হচ্ছে পরিকল্পনা কমিশন গঠিত। তাহলে পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান হচ্ছেন সরকার প্রধান বা প্রধানমন্ত্রী, ভাইস চেয়ারম্যান হচ্ছেন পরিকল্পনা মন্ত্রী। পরিকল্পনা মন্ত্রী একই ধারে পরিকল্পনা কমিশনের বিকল্প চেয়ারম্যান। এটা কিন্তু আসে যে পরিকল্পনা কমিশনের বিকল্প চেয়ারম্যানকে। তো পরিকল্পনা কমিশন তো সরাসরি পরিকল্পনার সাথে জড়িত। বিভিন্ন ধরনের তারা হচ্ছে মূলত সাধারণ অর্থনীতি বিভাগ, কার্যক্রম মূল্যায়ন বিভাগ এবং সেক্টর বিভাগ, এই 3টা বিভাগের সমন্বয়ে উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করে থাকে। অর্থাৎ উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের জন্য পরিকল্পনা কমিশনের 3টা ভাগ আছে। একটা হলো সাধারণ অর্থনীতি বিভাগ, একটা হচ্ছে কার্যক্রম ও মূল্যায়ন বিভাগ, এবং লাস্ট একটা হচ্ছে সেক্টর বিভাগ। এই পরিকল্পনা কমিশন কিন্তু জাতীয় অর্থনৈতিক পরিষদে প্রেরণের আগে কিন্তু আমাদের সকল প্রকার উন্নয়ন পরিকল্পনা চূড়ান্ত করে। এরপর জাতীয় অর্থনৈতিক পরিষদ সেটা হচ্ছে কাটাছাড়া করে, অনুমোদন দেয়। 2 নম্বরটা যেটা বলছি আমরা, জাতীয় অর্থনৈতিক পরিষদ, ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল। তা এটা হচ্ছে সরকারের নীতি নির্ধারণী সর্বোচ্চ পরিষদ। নেক হচ্ছে সরকারের নীতি নির্ধারণী সর্বোচ্চ পরিষদ। নেকের চেয়ারপারসন হচ্ছেন প্রধানমন্ত্রী। এর সদস্য মন্ত্রীরা হচ্ছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীরা হচ্ছে নেকের সদস্য। তা নেকের কার্যাবলীকে সহায়তা দিয়ে থাকে, অর্থাৎ মন্ত্রীরা হচ্ছে এর সদস্য বলছি, আবার চেয়ারপারসন হচ্ছেন প্রধানমন্ত্রী। এর বাইরেও জাতীয় অর্থনৈতিক পরিষদকে সহায়তা করার জন্য অনেক ব্যক্তিবর্গ নিয়োজিত থাকে। যেমন মন্ত্রিপরিষদ সচিব, উনি সরাসরি এখানে থাকেন। পরিকল্পনা কমিশনের সদস্যবৃন্দকে এখানে উপস্থিত থাকতে হয়, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব থাকতে হয়, এবং বাংলাদেশ ব্যাংকের সচিবকে থাকতে হয়। এই নেকের তারা হচ্ছেন সহায়তাদানকারী কর্মকর্তা।
তা নেকের হচ্ছে অনেকগুলো কার্যক্রম আছে, তারা হচ্ছে মধ্যমেয়াদী পরিকল্পনা, অর্থনৈতিক কর্মপন্থা, পরিকল্পনা কর্মসূচি, আর্থসামাজিক উন্নয়নের প্রয়োজনীয় সিদ্ধান্ত নিয়ে থাকে, উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করে, অনেক কিছু করে। এরপর চলে আসে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি, যেটা বলছি আমরা একনেক। একনেকের প্রধান হচ্ছেন, চেয়ারপারসন হচ্ছেন প্রধানমন্ত্রী। একনেকের বিকল্প চেয়ারপারসন হচ্ছেন অর্থমন্ত্রী। খেয়াল রাখবেন, পরিকল্পনা কমিশনের বিকল্প চেয়ারম্যান পরিকল্পনা মন্ত্রী, আর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি যেটা আছে একনেক, একনেকের চেয়ারপারসন হচ্ছেন প্রধানমন্ত্রী, কিন্তু বিকল্প চেয়ারম্যান বা চেয়ারপারসন হচ্ছেন অর্থমন্ত্রী। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীরা হচ্ছে এই একনেকের সদস্য। তো এখানে মূলত সকল বিনিয়োগ ছাড়পত্র বিবেচনা করে এবং এটা অনুমোদন করে, উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করে, অর্থনৈতিক পরিস্থিতির পরীক্ষণ এবং দেশের অগ্রগতি, আর্থিক কর্মকাণ্ড, সংশ্লিষ্ট নীতি নির্ধারণ, এই কাজগুলো তারা করে থাকে। এরপর চলে আসে 4 নম্বর, যেটা ছিল মন্ত্রণালয় বা বিভাগের পরিকল্পনা উইং। তা মন্ত্রণালয় বা বিভাগের পরিকল্পনা উইংগুলো বিভিন্ন প্রকল্প প্রক্রিয়াকরণ করে, প্রকল্প বাস্তবায়ন করে, পরীক্ষণ মূল্যায়ন রিভিউ করে, বিভিন্ন সমীক্ষা গ্রহণ করে, বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন অগ্রগতি তারা প্রতিবেদন দেয়, এবং তারা সরাসরি হচ্ছে মূলত ক্ষুদ্র পর্যায়ের পরিকল্পনার সাথে তারা জড়িত থাকে। এরপর চলে আসে বাংলাদেশের উন্নয়ন পরিকল্পনা ও কৌশলসমূহ। কী কী উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল? মনে রাখবেন, বাংলাদেশে এ পর্যন্ত সর্বমোট 10টি উন্নয়ন পরিকল্পনা গৃহীত হয়। বাংলাদেশে এ পর্যন্ত সর্বমোট 10টি উন্নয়ন পরিকল্পনা গৃহীত হয়। এর মধ্যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা 7টি, দ্বিবার্ষিকী পরিকল্পনা 1টি, দারিদ্র বিমোচন কৌশলপত্র কিংবা দারিদ্র বিমোচন পরিকল্পনা বলতে পারি আমরা 2টি। এই পর্যন্ত বাংলাদেশে 10টি উন্নয়ন পরিকল্পনা প্রণীত হয়েছে বা গৃহীত হয়েছে। এখন আমরা চলে যাব পঞ্চবার্ষিকী পরিকল্পনা। আমাদের সরাসরি এটা আমাদের পাঠ্য বিষয় ছিল আজকের। পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রবক্তা ছিলেন জোসেফ স্ট্যালিন, সোভিয়েত ইউনিয়নের তৎকালীন প্রেসিডেন্ট। অর্থাৎ উন্নয়নের পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রথম গ্রহণ করে বা গৃহীত হয় সোভিয়েত ইউনিয়নে। বাংলাদেশে এ পর্যন্ত 7টি পঞ্চবার্ষিকী পরিকল্পনা গৃহীত হয়েছে, 7টি পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এর মধ্যে 6টি পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাস্তবায়ন হয়েছে, এবং সপ্তম যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এই সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাস্তবায়নাধীন, অর্থাৎ এখনও বাস্তবায়ন হচ্ছে। সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা যেটা আমাদের, সেটা বাস্তবায়ন হচ্ছে। আমরা আমাদের জন্য প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেয়াদ কত ছিল এবং বরাদ্দ কত ছিল, প্রকৃত ব্যয় কত ছিল, আমরা এই 3টা জিনিস একটু দেখব প্রত্যেকটা পরিকল্পনা থেকে। আপনাদের দেওয়া আছে শীটে, তবু আমি একটু প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এটার মেয়াদ ছিল 1973 থেকে 1978 সাল। এখানে মেয়াদটা কিন্তু গুরুত্বপূর্ণ। এখানে ব্যয় অর্থ বরাদ্দ ছিল 4,455 কোটি টাকা। ব্যয় হয়েছিল, প্রকৃত অর্থ তারা ব্যয় করতে পেরেছিল 2,074 কোটি টাকা। বরাদ্দ ছিল এত, ব্যয় করতে পেরেছিল এত, বাকিরা তারা হচ্ছে ব্যয় করতে পারেনি। এরপর আমাদের দ্বিতীয় দ্বিবার্ষিক পরিকল্পনা ছিল, যেটা দ্বিবার্ষিক পরিকল্পনা ছিল একটি, ওটা পরে দেখবো আমরা। এটা হলো প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। আপনারা চলে আসেন, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেয়াদ ছিল 1973
80 থেকে 85। এখানে অর্থ বরাদ্দ ছিল ব্যয় করার জন্য 12,700 কোটি টাকা। এখানে ব্যয় হয়েছিল 15,927 কোটি টাকা। 15,927 কোটি টাকা এখানে ব্যয় হয়। অর্থাৎ এখানে যে বরাদ্দ ছিল বরাদ্দ চেয়েও 3,227 কোটি টাকা বেশি বরাদ্দ হয়, বেশি ব্যয় হয়ে যায় এখানে বরাদ্দের চেয়ে। এরপর তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এটার মেয়াদ ছিল 1985 থেকে 1990 সাল পর্যন্ত ছিল এটার মেয়াদ। অর্থ বরাদ্দ ছিল 38,600 কোটি টাকা এই তৃতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনায়। এটার ব্যয় করেছিল 59,848 কোটি টাকা। এবং এ সময় এরশাদ ক্ষমতায় ছিল আমাদের গ্রামীণ উন্নয়ন বা অবকাঠামোগত উন্নয়নে তিনি হচ্ছে পর্যাপ্ত বিনিয়োগ করেছিলেন, এই উন্নয়ন খাতে ব্যয় করেছিলেন, যে কারণে এটা হয়েছিল। আরও বেশি দেখি আমরা, অনেক বেশি। এরপর আমাদের চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এটা ছিল 1990 থেকে 1995। এটার বরাদ্দ ছিল 62,000 কোটি টাকা অর্থ বরাদ্দ ছিল। এখানে ব্যয় হয়েছিল, মজার ব্যাপার হচ্ছে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা যা ব্যয় হয় চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা সেম তাই ব্যয় হয়। 59,848 কোটি টাকা এখানেও ব্যয় হয়। এটা ছিল চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা। পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেয়াদ ছিল 1997 থেকে 2002। এটার বরাদ্দ ছিল 1,95,952 কোটি টাকা। এটার বরাদ্দ ছিল, খরচ হয়েছিল 1,37,364 কোটি টাকা এখন খরচ হয়েছিল। এখন বেশ কম খরচ হয়েছিল আমরা দেখছি। এরপর ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেয়াদ ছিল 2011 থেকে 2015। এখানে অর্থ বরাদ্দ সংশ্লিষ্ট বিষয়গুলো এখনও প্রকাশ করা হয়নি। 2011 থেকে 2015 আমাদের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে, মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা, সেটা হলো সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেয়াদ হচ্ছে জানুয়ারি 2016 থেকে ডিসেম্বর 2020। সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেয়াদ। এই সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় আমাদের পরিকল্পিত ব্যয় ধরা হয়েছিল 31,90,300 কোটি টাকা। 31,90,300 কোটি টাকা 5 বছর ক্ষয় করে, যেখানে আমাদের বাংলাদেশের বাজেট সম্পর্কে আমরা জানি যে বাজেট চেয়েছে অনেক বেশি অর্থ এখানে চলে যায়। তো এটা ছিল আমাদের পঞ্চবার্ষিকী পরিকল্পনা। বাংলাদেশ সরকার একটা দ্বিবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করে 1978 থেকে 1980। এটা ছিল দ্বিবার্ষিকী পরিকল্পনা। এরপর আমরা দারিদ্র বিমোচন যাব। দারিদ্র বিমোচন কোশ্চেনপত্র যে দুইটা ছিল এটা আমরা একটু পরে দেখব। আমরা চলে এসে জাতীয় আয় ব্যয়। একটি দ্বিবার্ষিকী পরিকল্পনা ছিল বললাম 1978 থেকে 1980।
জাতীয় আয় ব্যয় ও রাজস্ব নীতি। আমরা জাতীয় আয় কাকে বলি একটু আগে দেখছিলাম, আমরা জাতীয় আয় এটা দেখব না, আমরা জাতীয় আয়ের পরিমাপ পদ্ধতিটা একটু দেখি, এরপর জাতীয় ব্যয় দেখব। আমরা জাতীয় আয় তো দেখলাম যে একটি নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছর একটি দেশের আভ্যন্তরীণ এবং বহির সকল খাতের বস্তুগত ও অবস্তুগত দ্রব্য সামগ্রী এবং সেবা পণ্যের আর্থিক মূল্যকে বলি আমরা। জাতীয় আয় পরিমাপের সাধারণত তিনটি পদ্ধতি ব্যবহার করা হয়। জাতীয় আয় পরিমাপের তিনটি আয় বলা হয়, একটা হচ্ছে তিনটি পদ্ধতি বলছে, একটা হচ্ছে উৎপাদন পদ্ধতি, একটা হচ্ছে আয় পদ্ধতি, আরেকটা হচ্ছে ব্যয় পদ্ধতি। এই তিন পদ্ধতিতে আমরা হচ্ছে জাতীয় আয় ব্যয় হিসাব করতে পারি। জাতীয় আয় ব্যয় উৎপাদন এবং আয় এবং ব্যয় পদ্ধতি এটা করলে হয়ে যায়। তো উৎপাদন পদ্ধতিটা কি আমরা একটু স্পেসিফিকভাবে দেখি। উৎপাদন পদ্ধতিটা কি? উৎপাদন পদ্ধতিটা হলো একটি সময়ে, সাধারণত আমরা একটা বছর ধরি, একটি সময়ে দেশে মোট যে পরিমাণ দ্রব্য সামগ্রী ও সেবাকর্ম উৎপাদিত হয় তার আর্থিক মূল্য যোগ করে জাতীয় আয় হিসাব করা হয়। এই মোট জাতীয় আয় মূলধনের যান্ত্রিক ক্ষয়ক্ষতিজনিত ব্যয় বাদ দিলেই জাতীয় আয় পাওয়া যায়। আমরা একটু আগে যেটা দেখছিলাম। আয় পদ্ধতি হচ্ছে এটা, আয় পদ্ধতিটা আর একটু এর চেয়ে একটু সহজ। সেটা হলো এই পদ্ধতিতে একটি নির্দিষ্ট সময়ে দেশের উৎপাদনে ব্যবহৃত সম্পদ এবং উপাদানগুলোর আয় যোগ করে জাতীয় আয় নির্ণয় করা হয়। অর্থাৎ আমি দেশে উৎপাদনে করা ব্যবহৃত সম্পদ যেগুলো আমি উৎপাদনের ক্ষেত্রে ব্যবহার করলাম, উৎপাদনে ব্যবহৃত যে সম্পদগুলো ব্যবহার করেছি ওইটার আয় যোগ করতে হবে, যেটা আয় কত ছিল। এছাড়া উৎপাদন কার্যে অংশগ্রহণকারী লোকদের আয়করের উৎপাদনেও উৎপাদনসমূহ ব্যয় বলতে হয়। অর্থাৎ যারা এসব জড়িত ছিল তাদেরও আয় হয়েছিল, যেমন শ্রমিক মজুরি, জমির খাজনা, মূলধনের সুদ, সংগ্রহ মুনাফাকে বোঝানো হয় আয় পদ্ধতিতে। এটা তো আয় ছিল। ব্যয় পদ্ধতি, এই ব্যয় পদ্ধতিটা আবার জাতীয় আয় হিসাব করে সেখানে মোট ব্যয় বিনিয়োগ করে যোগ করা হয়। যেমন জাতীয় আয় আমি হিসাব করার সময় কি করতেছি, মোট ব্যয় ও বিনিয়োগ আয়, মোট ব্যয় আর বিনিয়োগ ব্যয় যোগ করতে হবে। তা মোট ব্যয় ও বিনিয়োগ ব্যয় যোগ করে আমি হচ্ছে ব্যয় পদ্ধতি হিসাব করতে পারি। তা নির্দিষ্ট বছরে সাধারণত যে পণ্যের ভোগ্য ব্যয় আছে, এই ভোগ্য ব্যয় এবং মূলধন সম্পদ বৃদ্ধির যে ব্যয়গুলো হয় এর দুইয়ের সমষ্টিকে আমরা বলি জাতীয় আয়। অর্থাৎ একটি নির্দিষ্ট সময়ে কোনো দেশের ভোগ্য ব্যয় এবং মূলধন সম্পদ বৃদ্ধির জন্য যে ব্যয় হয় এই দুইয়ের সমষ্টিকে আমরা বলা হয় জাতীয় আয়। এখান থেকে জাতীয় আয় ব্যয় এটা আসবে না, এখান থেকে আসে আমাদের মাথা পিছু আয় কত, আমাদের কোন খাতে কত টাকা বরাদ্দ ছিল, এগুলো আসে। এখন দেখি হচ্ছে আমাদের সরকারের আয়ের উৎস কী। আমাদের সরকারের আয়ের উৎস হচ্ছে সাধারণত বিভিন্ন ধরনের শুল্ক, কর, মূল্য সংযোজন কর, বিভিন্ন ধরনের সুদ, ভূমি রাজস্ব, রাষ্ট্রায়ত্ত শিল্প, ব্যাংক, বিমা, কর্পোরেশন, আয়, স্ট্যাম্প রেজিস্ট্রেশন, এই বিভিন্ন থেকে সরকারের আয় হয়। তা বাংলাদেশের সরকারের আয়ের সবচেয়ে বড় খাত হলো কর। আয়ের সবচেয়ে বড় খাত হচ্ছে কর বাংলাদেশ সরকারের। তো কর আবার দুই প্রকার। একটা প্রত্যক্ষ কর, আমাদের এখানে মূলত আমরা হচ্ছে রাজস্ব নীতিটাই পড়বো এখানে, এবং আরেকটা হচ্ছে পরোক্ষ কর। প্রত্যক্ষ কর আর পরোক্ষ কর, আমাদের কর হচ্ছে দুই প্রকার। প্রত্যক্ষ কর কোনটা? ভূমি কর, আয়কর। আর পরোক্ষ কর হচ্ছে মূল্য সংযোজন কর, আমরা যে বিভিন্ন দ্রব্য সামগ্রী কি এইগুলো। এরপর চলে এসেছে রাজস্ব নীতি। রাজস্ব নীতি বলতে আমরা সরকারি আয় ব্যয়ের ব্যবস্থাপনার কৌশলগত নির্দেশনাগুলো বলছি। যে সরকারি আয় ব্যয়ের সামগ্রিক কৌশলগত ব্যবস্থাপনায় হচ্ছে আমাদের রাজস্ব নীতি, যে কোন খাত থেকে আমার কত টাকা আয় হলো, কোন খাতে কত টাকা ব্যয় হলো। অর্থাৎ রাজস্ব নীতির আওতায় পড়ে হচ্ছে দুইটা বিষয়। সেভাবে রাজস্ব নীতির আওতায় অন্তর্ভুক্ত দুইটি বিষয়। একটা হলো রাজস্ব সংগ্রহের পরিকল্পনা বা রাজস্ব শহরের প্রাক্কলন তৈরি, আরেকটা হচ্ছে ব্যয় কার্যক্রম বা ব্যয়ের খাতগুলো চিহ্নিত করা। যা সম্ভব বাজেটে আমরা যে ব্যয় খাতগুলো চিহ্নিত করি এটা হচ্ছে রাজস্ব নীতি বলা হয়।
তা আমাদের রাজস্ব নীতির সবচেয়ে বড় হচ্ছে রাজস্ব আয় সংগ্রহ। তা রাজস্ব সংগ্রহের সবচেয়ে বড় যে প্রতিষ্ঠান বাংলাদেশ, সেটা হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড, আমরা যেটাকে বলি হচ্ছে এনবিআর। এনবিআর প্রধানকে বলা হয় চেয়ারম্যান। তা জাতীয় রাজস্ব বোর্ড হচ্ছে সর্বোচ্চ প্রতিষ্ঠান রাজস্ব আদায়ের। রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতির ৭৬ নম্বর আদেশ বলে জাতীয় রাজস্ব বোর্ড গঠিত হয়েছে। মহামান্য রাষ্ট্রপতির ৭৬ নম্বর আদেশ বলে। এবং জাতীয় রাজস্ব বোর্ড কিন্তু অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের আওতাভুক্ত। এর প্রধানের পদবি হচ্ছে চেয়ারম্যান। চেয়ারম্যান নিযুক্ত হন পদাধিকার বলে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব, অর্থাৎ যিনি অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব হন, তিনি হন এনবিআর এর চেয়ারম্যান। তো এনবিআর মূলত হচ্ছে আমাদের ট্যাক্স বা আমাদের ভ্যাট যেগুলো বলি না কেন, আমাদের প্রত্যক্ষ কর পরোক্ষ কর সবগুলো কিন্তু এনবিআর সংগ্রহ করে। তো বাংলাদেশের যে আমরা যে পরোক্ষ কর যেটা বলছি, ভ্যালু অ্যাডেড ট্যাক্স, ভ্যাট, বাংলাদেশের ভ্যাট চালু হয় ১ জুলাই ১৯৯১, ভ্যাট চালু হয়। এবং দেশের প্রথম করোনায় ছিল খায়রুজ্জামান চৌধুরী। এই ভ্যাটের বাইরে আবার পরোক্ষ কর আছে, এই প্রত্যক্ষ কর আছে ইনকাম ট্যাক্স, এটাও এনবিআর নিয়ে থাকে। এছাড়া আমরা হচ্ছে এনবিআর আরেকটা বড়ই কাস্টম ডিউটি, অর্থাৎ আমাদের শুল্ক যেগুলো আসে, বহির্বিশ্বে মালামাল যেগুলো আসে, এইগুলো হচ্ছে আমাদের জাতীয় আয়ের অন্যতম একটা মাধ্যম। আমাদের ইনকাম ট্যাক্স আয়কর যেটা হয়, আয়করের ক্ষেত্রে আমাদের সুনির্দিষ্ট একটা কিন্তু সীমা কিন্তু আমাদের প্রতি বছর বাজেটে বেঁধে দেওয়া হয়, এটা কিন্তু সাস্টেন করে না, ঠিক না। সুতরাং আপনার পরীক্ষা যখন পরীক্ষা দেবেন, ওই সমসাময়িক বাজেটের করটা একটু দেখে নিতে হবে আমাদের। যেমন আমাদের ২০২০-২১ অর্থ বছর যে বাজেট ঘোষণা হয়েছে, এই অর্থ বছরের বাজেটে আমাদের ব্যক্তি পর্যায়ে কর সীমামুক্ত করেছে ৩ লাখ টাকা পর্যন্ত। এরকম এক এক রকম আছে, এটা একটু দেখতে হবে আমাদের। এবং এছাড়া হচ্ছে কর আওতামুক্ত করা হয়েছে ৪.৫ লাখ টাকা না ৫ লাখ টাকা, একটু দেখে নেবেন আপনারা। যে বছর পরীক্ষা দিতে ওই বছর, বা আমি লাইভ ক্লাসে আসলে এটা সরাসরি বলে দেব। এটা শুল্ক ব্যবস্থা, আমাদের রাজস্ব আয়ের অন্যতম একটা মাধ্যম করের পরে শুল্ক ব্যবস্থা। তা শুল্ক ব্যবস্থা হচ্ছে ৪ স্তর বিশিষ্ট শুল্ক ব্যবস্থা বাংলাদেশে আমরা দেখতে পাই, ৪ স্তর বিশিষ্ট। এই ৪ স্তর বিশিষ্ট শুল্ক ব্যবস্থা একটু আপনারা দেখবেন। যেমন সর্বোচ্চ শুল্ক কর হচ্ছে ২৫% বাংলাদেশের। এছাড়া আমরা দেখি ৪ স্তর বিশিষ্ট, ৪ স্তর বিশিষ্টটা হচ্ছে ০, ৫, ০, ৫, ১০ এবং ২৫%। এটা আমাদের শুল্ক ব্যবস্থা বাংলাদেশের ৪ স্তর বিশিষ্ট। চলে আসি মূসক বললাম, কোম্পানির কর হার। কোম্পানির ক্ষেত্রে সরকারি বিভিন্ন কর হার আছে। যেমন আপনি যদি পাবলিক ট্রেড কোম্পানি হন, পাবলিক ট্রেড কোম্পানি শর্ত সাপেক্ষে আপনি 25% কর দেবেন। নন পাবলিক ট্রেড কোম্পানির 35% কর দিতে হবে। আপনি যদি পাবলিক ব্যাংক, বিমা বা অর্থ লগ্নিকারী প্রতিষ্ঠান, তাহলে আপনাকে 40% কর দিতে হবে। নন পাবলিক ট্রেডেড ব্যাংক বিমা হলে আপনাকে 42% এবং মার্চেন্ট ব্যাংক হলে 37.5% কর দিতে হয় সরকারকে। আবার বলছি, পাবলিক ট্রেড কোম্পানির জন্য শর্ত সাপেক্ষ হচ্ছে 25% কর দিতে হয়, নন পাবলিক ট্রেডেড কোম্পানির জন্য হচ্ছে 35%, আর পাবলিক ব্যাংক, বিমা, অর্থ লগ্নিকারী প্রতিষ্ঠানের জন্য হচ্ছে 40% সরকারের যেগুলো আছে। নন পাবলিক ট্রেডেড যেগুলো আছে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, বিশেষ করে হচ্ছে আমাদের বেসরকারি ব্যাংকগুলো 42.5%, আর মার্চেন্টেজ ব্যাংকের ক্ষেত্রে 37.5%। মার্চেন্টেজ ব্যাংক বলতে হচ্ছে বাণিজ্যিক ব্যাংক যেগুলো বলি। সিগারেট কোম্পানির ক্ষেত্রে আমাদের হয়তো 45% ট্যাক্স দিতে হয় সিগারেট কোম্পানি। মোবাইল কোম্পানির উপরে আমাদের তো হচ্ছে প্রতি বছর কর আরোপ করা হয়। এগুলো আপনারা একটু দেখবেন যে প্রতি বছর মোবাইল কোম্পানির উপর এক সময় একটা কর আরোপ করা হচ্ছে, এগুলো একটু আমাদের দেখতে হবে। এরপর চলে আসি বার্ষিক উন্নয়ন কর্মসূচি। বার্ষিক উন্নয়ন কর্মসূচি আমরা যেটাকে বলি এডিপি, অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম। তা বাংলাদেশের সাধারণত 2 ধরনের বাজেট আমরা হচ্ছে পৃথিবীতে দেখি। 2 ধরনের বাজেট বাংলাদেশে, পৃথিবীর বাজেটগুলো 2 ধরনের বলি। একটা হচ্ছে রাজস্ব বাজেট, আর একটা হচ্ছে উন্নয়নমূলক বাজেট।
তা এডিপি হচ্ছে মূলত উন্নয়নমূলক বাজেটের, প্রত্যেক দেশের বাজেট হয় দুই প্রকার, একটা হচ্ছে রাজস্ব বাজেট, একটা হচ্ছে উন্নয়নমূলক বাজেট। রাজস্ব বাজেট বলতে রাজস্ব কর্মকর্তা কর্মচারীদের যে খরচ, বেতন কাঠামো, অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো আছে, এটা হচ্ছে রাজস্ব। আর উন্নয়নমূলক মানে শুধু অপকাঠামোগত হতে প্রাতিষ্ঠানিক হতে পারে, এগুলো হচ্ছে উন্নয়নমূলক। তা এডিপিটা কিন্তু হচ্ছে আমরা যেটাকে বলি এডিপি, অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম। এডিপিটা হচ্ছে আমাদের উন্নয়নমূলক বাজেটের অন্তর্ভুক্ত। এডিপিটা হচ্ছে উন্নয়নমূলক বাজেটের অন্তর্ভুক্ত। বৈদেশিক অনুদান ব্যয় হয় বার্ষিক উন্নয়ন, বৈদেশিক যে অনুদান দেয়, বিদেশিরা যে অনুদান দেয়, এর ব্যয়টা হয় কিন্তু পুরোপুরি বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে। বাংলাদেশের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে এডিপি প্রতি বছর গ্রহণ করা। এডিপির বাস্তবায়নের হারটা আসতে হবে যে বাংলাদেশের এডিপি বাস্তবায়নের হার কত। বাংলাদেশের এডিপি বাস্তবায়নের হার হচ্ছে এখনো পর্যন্ত 90%। আমাদের এডিপির প্রতি বছর হচ্ছে এডিপিতে নতুন নতুন বাজেট হয়। আমাদের 20-21 অর্থবছরের বাজেটে এডিপির পরিমাণ আছে। আপনার সংশ্লিষ্ট বাজেটটা একটু দেখে নেবেন। আমি আবারও বলছি, এখানে কিন্তু সমসাময়িক সেগুলো গুরুত্বপূর্ণ। সুতরাং আপনার পরীক্ষার আগে, পরীক্ষার 1 মাস আগে দেখবেন সমসাময়িক যে বাজেট আসছে, ওই বাজেটের তথ্যগুলো আমাদের এখানে গুরুত্বপূর্ণ নিতে হবে, যে এখানে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দ কত ছিল। এখান থেকে কিন্তু আসে যে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দের পরিমাণটা, এটা একটু আমাকে দেখতে হবে যে বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপিতে বরাদ্দের পরিমাণ কী ছিল। এবার চলে আসি দারিদ্র বিমোচন। বাংলাদেশের দারিদ্র সীমা বলা হয় 21.8%। দারিদ্র সীমার নিচে বসবাস করে। করোনার কারণে সময় এটা আরও অনেক বেশি হয়ে যাবে। তো বাংলাদেশের দারিদ্র্যের হার সবচেয়ে বেশি হচ্ছে কুড়িগ্রাম জেলায়, সবচেয়ে বেশি। আর দারিদ্র্যের হার সবচেয়ে কম হচ্ছে কুষ্টিয়া জেলায়। মানব উন্নয়ন সূচকের 2019 মধ্যে বাংলাদেশের মানব উন্নয়ন রিপোর্টের অবস্থান হচ্ছে 135তম। আমরা দেখেছিলাম লেকচার নাম্বার 13-তে। এবং 2021 সালে আমাদের সরকারের লক্ষ্যমাত্রা হচ্ছে 2021 সালের মধ্যে দারিদ্র্যের হার 15% নামিয়ে আনা, 15% নামিয়ে আনা। দারিদ্র্য বিমোচনের জন্য জাতিসংঘ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে, যার সাথে বাংলাদেশও সরাসরি সম্পৃক্ত হচ্ছে। একটা হচ্ছে এমডিজিস আর একটা হচ্ছে এসডিজিস। তো এমডিজিসের মেয়াদ তো শেষ হয়ে গেছে 2015 সালে। এসডিজিস চলমান আছে 2016 থেকে 2030 সাল পর্যন্ত, যেখানে চরম ক্ষুধা দারিদ্র্য নির্মূলের কথা বলা হয়েছে। এখানে হচ্ছে দারিদ্র্য নির্মূলটা হচ্ছে গুরুত্বপূর্ণ ছিল, অন্যতম লক্ষ্য ছিল দুইটারই, যেখানে বাংলাদেশ এগ্রিমেন্ট স্বাক্ষর করেছিল। বাংলাদেশের এই দারিদ্র বিমোচনের জন্য সরকার কিন্তু প্রতি বছর সামাজিক নিরাপত্তা কল্যাণ খাতে হিউজ পরিমাণ টাকা দিচ্ছে। যেমন আমাদের লাস্ট অর্থ বছরে বরাদ্দ ছিল 27,156 কোটি টাকা, শুধু সামাজিক নিরাপত্তা কল্যাণ খাতে বরাদ্দ ছিল। তা আমাদের এই সামাজিক নিরাপত্তা কল্যাণ খাত কোনগুলো, যেমন হচ্ছে আমি বলি, একটা হচ্ছে বয়স্ক ভাতা, একটা হচ্ছে বিধবা ভাতা, একটা হচ্ছে মাতৃত্বকালীন ভাতা, একটা হচ্ছে প্রতিবন্ধী ভাতা। এগুলো কিন্তু আমাদের হচ্ছে সামাজিক নিরাপত্তা কর্মসূচির ব্যয়। তা আমাদের বর্তমান বয়স্ক ভাতা হচ্ছে 500 টাকা, আসলে 1 মাস চলে কিনা 500 টাকা কারণ। বিধবা ভাতা হচ্ছে 500 টাকা, দারিদ্র মাতৃত্বকালীন ভাতার হার হচ্ছে 500 টাকা, এবং আমাদের যে প্রতিবন্ধী ভাতার হার হচ্ছে মাসিক 700 টাকা। তো এটা হচ্ছে আমাদের সরকারের হচ্ছে সামাজিক কল্যাণ ও সামাজিক নিরাপত্তা কল্যাণমূলক কর্মসূচি। এছাড়া আমাদের সরকার দারিদ্র বিমোচনের জন্য দেখবেন কাজের বিনিময় খাদ্য, আমরা কাবিখা বলি, কাজের বিনিময় টাকা, কাবিটা। তারপর হচ্ছে সরকারের আরেকটা দারিদ্র বিমোচনের জন্য আরেকটা কর্মসূচি আছে, সেটা হচ্ছে আশ্রয়। এটা আসে কিন্তু যে বাংলাদেশ সরকার ঘোষিত আশ্রয় প্রকল্প কি, আশ্রয় প্রকল্পটা। আশ্রয় হলো দারিদ্র বিমোচন ও পুনর্বাসন একটি প্রকল্প। দারিদ্র বিমোচন ও পুনর্বাসন সম্পর্কিত একটি প্রকল্প হচ্ছে এই আশ্রয়। এবার আপনারা দেখবেন ভিজিএফ, ভালনারেবল গ্রুপ ফর ফিডিং আছে সরকারের, ভিজিডি ভালনারেবল গ্রুপ ডেভেলপমেন্ট প্রজেক্ট আছে, একটি বাড়ি একটি খামার প্রকল্প সরকারের। এগুলো সব হচ্ছে দারিদ্র বিমোচনের জন্য সরকার করেছে। এরপর চলে আসে পিআরএসপি। আমরা যেটা বলেছিলাম যে দারিদ্র বিমোচন সম্পর্কিত সরকারের 2টি উন্নয়ন পরিকল্পনা ছিল, যেগুলোকে বলা হতো দারিদ্র বিমোচন কৌশলপত্র। তো দারিদ্র বিমোচনের জন্য সরকারের গুরুত্বপূর্ণ 2টা ছিল। পভার্টি রিডাকশন স্ট্র্যাটেজি পেপার বা পিআরএসপি, এটা ছিল সরকারের দারিদ্র বিমোচন সংক্রান্ত কৌশলপত্র। তা পিআরএসপি সরকার পর্যন্ত গ্রহণ করেছে 2টি।
তা একবার স্পেসিফিক ভাবে যদি বলি পিআরএসপি অন যেটা ছিল, পিআরএসপি অনের মেয়াদ ছিল জুলাই 2003 থেকে জুন 2008, 5 বছর মেয়াদী পিআরএসপি। তা এই পিআরএসপিতে দারিদ্র্য বিমোচনের জন্য সরকারের অর্থ বরাদ্দ ছিল 7,500 কোটি টাকা। সরকারের অর্থ বরাদ্দ ছিল পিআরএসপিতে। এই পিআরএসপি অনের যে স্লোগানটা আছে, একটা স্লোগানকে কেন্দ্র করে হচ্ছে পিআরএসপি লঞ্চিং করেছিল, সেটা ছিল আনলকিং দ্য পটেনশিয়াল। এটা ছিল পিআরএসপি অনের স্লোগান। তো এটা হলো, এইটা চলে গেল হচ্ছে পিআরএসপি। এরপর চলে এসে পিআরএসপি 2 যেটা ছিল, সরকারের দারিদ্র্য বিমোচন সংক্রান্ত আরেকটা পরিকল্পনা ছিল। এটার মেয়াদ ছিল জুলাই 2010 থেকে জুন 2012। পিআরএসপির মেয়াদ ছিল। এটার প্রকল্প ব্যয় ছিল 3,75,086 কোটি টাকা। এটা ছিল হচ্ছে পিআরএসপি অনের 1 এর প্রকল্প ব্যয়। পিআরএসপি 2 এর স্লোগান ছিল মুভিং অ্যাহেড। এটা ছিল হচ্ছে সরকারের দারিদ্র্য বিমোচন সংক্রান্ত কৌশলপত্র। দারিদ্র্য বিমোচনের সংক্রান্ত আরও কিছু তথ্য আপনাদের লেকচার শিটে দেওয়া আছে, আশা করি আপনারা সেগুলো একটু দেখবেন, বিশেষ করে হচ্ছে ক্ষুদ্র ঋণ এবং সে সম্পর্কিত। এরপর চলে আসি দারিদ্র্য বিমোচনের সাথে একটা জিনিস একটু আমরা পড়ে ফেলি। নিম্ন মধ্যম আয়ের দেশ। 1 জুলাই 2015 বিশ্বব্যাংক বাংলাদেশকে নিম্ন মধ্যম আয়ের দেশ হিসেবে ঘোষণা করেছে বিশ্বব্যাংক। এবং বাংলাদেশের এই নিম্ন মধ্যম আয়ের দেশ হিসেবে ঘোষণা করার কারণ ছিল বাংলাদেশ বিগত কয়েক বছর 2013-14 থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত তাদের মাথাপিছু জাতীয় আয়ের ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে বাংলাদেশ। অর্থাৎ আমাদের মাথাপিছু আয় প্রায় 2000 মার্কিন ডলার হয়ে গেছে বছরে। তা বিশ্বব্যাংকের মধ্য আয়ের দেশ ঘোষণার একটা মানদণ্ড আছে, যে এই মানদণ্ডটা হচ্ছে, আমি একটু বলি আপনাদের। $1042 পর্যন্ত যদি কোনো দেশের নাগরিকের আয় হয়, মাথাপিছু আয় হয় $1042, তাহলে সে দেশ হচ্ছে নিম্ন আয়ভুক্ত দেশ। এরপর যদি কারোর আয় যদি বাৎসরিক আয় মাথাপিছু আয় $1045 থেকে $1045 থেকে $4125 হয়। কারণ মাথাপিছু আয় যদি $1000 থেকে $4125 পর্যন্ত হয় কোনো দেশের নাগরিকের মাথাপিছু হয়, তাহলে সেটা হচ্ছে নিম্ন মধ্যম আয়ভুক্ত দেশ। নিম্ন মধ্য আয়ভুক্ত দেশ আমরা যেটা এখন আছি। এরপর কোনো দেশের নাগরিকের মাথাপিছু আয় যদি $4126 মার্কিন ডলার থেকে $12,745 মার্কিন ডলার পর্যন্ত হয়, তাহলে সে দেশ হয় হচ্ছে উচ্চ মধ্যম আয়ের দেশ, উচ্চ মধ্যম আয়ভুক্ত দেশ, 4126 থেকে 12,745 পর্যন্ত। আর যদি কোনো দেশের নাগরিকদের বাৎসরিক আয় $12,746 থেকে তার উপরে হয়, তাহলে সে দেশটা হয় হচ্ছে উচ্চ আয়ভুক্ত দেশ।
তো এটা হচ্ছে বিশ্বব্যাংক বাংলাদেশকে 2015 সালে নিম্ন মধ্যম আয়ের দেশ হিসেবে ঘোষণা করেছে। তো এটা ছিল হচ্ছে আমাদের আজকের লেকচারের একটা অংশ, বাংলাদেশের অর্থনীতির একটা অংশ ছিল এটা। এরপর চলে আসছে আমরা বাংলাদেশের শিল্প বাণিজ্য। আমি বলি আজকের যে লেকচারটা, এই আজকের লেকচার থেকে আপনি পরীক্ষায় বিসিএস প্রিলিতে কমপক্ষে, আজকের যে লেকচারটা আছে আজকের লেকচার থেকে বিসিএস প্রিলিতে কমপক্ষে 5 নম্বরের প্রশ্ন পাবেন, 5টা প্রশ্ন পাবেন আজকের লেকচার থেকে। সুতরাং আজকের লেকচারটা মোস্ট ইম্পর্ট্যান্ট। আর এইখানে কিন্তু 2টা কন্টেন্ট একসাথে, একটা হচ্ছে বাংলাদেশের অর্থনীতি 3 নম্বর, আর একটা হচ্ছে বাংলাদেশের শিল্প বাণিজ্য 3 নম্বর, 2টা মিলে হয় 6 নম্বর। আমি সেটা ধরে নিচ্ছি যে কমপক্ষে 5টা প্রশ্ন পাবেন আপনি এইখান থেকে। তো বাংলাদেশের শিল্প বাণিজ্য, তো এখানে চলে আসে শিল্প উৎপাদন। আমরা প্রথমে চলে শিল্প উৎপাদন। এইখান থেকে আমাকে 2টা জিনিস জানতে হবে। আবার বলি যে এই লেকচারটা কিন্তু একটু বেশি সমসাময়িক বিষয়। আমি 2টা লেকচারের উপরে লাইভ ক্লাস নিব আপনাদের পরীক্ষার 1 মাস আগে, যাতে আমি হচ্ছে রিসেন্ট ইনফরমেশনগুলো আপনাদের ডেলিভারি দিতে পারি। রেকর্ড ক্লাসটা আপনারা আগে করছেন, কিন্তু আমি লাইভ ক্লাস নেব যদি সময় থাকে। আর না হলে আপনাদেরকে একটু আপডেট থাকতে হবে কিছু ইনফরমেশান নিয়ে। যেমন এখান থেকে আপনি যেটা জানবেন একেবারে এখান থেকে প্রথম পর্যায়ে 2টা ইনফরমেশন আপনাকে জানতে হবে। এই 2টা মোস্ট ইম্পর্ট্যান্ট। নাম্বার 1, বাংলাদেশের জিডিপিতে শিল্প খাতের অবদান। বাংলাদেশের জিডিপিতে শিল্প খাতের অবদান কত, এটা আপনাকে দেখতে হবে। নাম্বার 2, এবং এটা হচ্ছে আমাদের জন্য গুরুত্বপূর্ণ, একটু খেয়াল করবো আমরা। নাম্বার 2 হচ্ছে যে শিল্প খাতে নিয়োজিত শ্রমিকের সংখ্যা কত, শিল্প খাতে নিয়োজিত শ্রমিক সংখ্যা, অর্থাৎ এত % শ্রমিক শিল্প খাতে নিয়োজিত আছে, এটা আমাদেরকে হচ্ছে দেখতে হবে। এবার চলে আসে শিল্প উৎপাদন। শিল্প উৎপাদনের ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে বাংলাদেশ সরকারের অধীনে 4 ধরনের শিল্প উৎপাদনকারী প্রতিষ্ঠান রয়েছে। বাংলাদেশ সরকারের অধীনে 4 ধরনের শিল্প উৎপাদনকারী প্রতিষ্ঠান রয়েছে। আমি এদের নামগুলো সংক্ষেপে লিখছি, আপনাদের লেকচার শিটে আপনারা দেখতে পেয়ে যাবেন। আমি স্পেসিফিক কিছু তথ্য বলবো এখান থেকে। 1 নম্বর হচ্ছে বিসিআইসি। আবার বলছি যে বাংলাদেশ সরকারের অধীনে 4 ধরনের শিল্প উৎপাদনকারী প্রতিষ্ঠান আছে। বিসিআইসির পূর্ণ হচ্ছে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন। তো বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের আওতাধীন 13টি, বাংলাদেশ কেমিক্যাল কর্পোরেশনের আওতাধীন 13টি প্রতিষ্ঠান চালু রয়েছে, এবং এর মধ্যে সার কারখানা রয়েছে 11টি। বাংলাদেশ সরকারের আমরা বলছি 13টি আছে, এর মধ্যে সার কারখানা রয়েছে 11টি। তা বাংলাদেশের এই 11টি সার কারখানা আমি একটু বলি আপনাদেরকে, একটু শুনে রাখেন। যমুনা সার কারখানা সরকারের, কিন্তু সার কারখানা রয়েছে 11টা, বিসিআইসির অধিভুক্ত। 13টার মধ্যে 11টা হচ্ছে সার কারখানা। প্রথম হচ্ছে যমুনা সার কারখানা। যমুনা সার কারখানা অবস্থিত হচ্ছে জামালপুরের তারাকান্দি। 2 নম্বর হচ্ছে ফেঞ্জুগঞ্জ সার কারখানা। ফেঞ্জুগঞ্জ সার কারখানা অবস্থিত হচ্ছে ফেঞ্জুগঞ্জ, সিলেট। 3 নম্বর হচ্ছে পলাশ সার কারখানা। পলাশ সার কারখানা হচ্ছে নরসিংদী, পলাশে। 4 নম্বর হচ্ছে ঘোড়াশালা সার কারখানা, এটাও নরসিংদীর ঘোড়াশালা অবস্থিত। 5 নম্বর হচ্ছে ইউরিয়া সার কারখানা। ইউরিয়া সার কারখানা অবস্থিত হচ্ছে আনোয়ারা, চট্টগ্রামে। 6 নম্বর হচ্ছে কর্ণফুলী সার কোম্পানি লিমিটেড, এটা অবস্থিত হচ্ছে আনোয়ারা, চট্টগ্রামের। 7 নম্বর হচ্ছে আশুগঞ্জ সার কারখানা, এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ অবস্থিত। 8 নম্বর হচ্ছে টিএসপি সার কারখানা। টিএসপি সার কারখানা হচ্ছে পতেঙ্গা, চট্টগ্রাম। 9 নম্বর হচ্ছে ডিএপি সার কারখানা, ড্যাপ বলি আমরা যেটা, ডিএপি সার কারখানা, এটা হচ্ছে আনোয়ারা, চট্টগ্রাম। 10 নম্বর হচ্ছে জিঙ্ক সালফেট সার কারখানা। জিঙ্ক সালফেট সার কারখানা অবস্থিত নাটোর। 11 নম্বর হচ্ছে শাহজালাল সার কারখানা লিমিটেড, ও ফেঞ্জুগঞ্জ, সিলেট। এগুলো কিন্তু অবস্থানটা গুরুত্বপূর্ণ, আমি তো অবস্থানগুলো বলে দিলাম। এরপর 2 নম্বর বাংলাদেশ সরকারের যে শিল্প উৎপাদনকারী প্রতিষ্ঠান যেটা আছে সেটা হচ্ছে বিএসএফআইসি, হচ্ছে বাংলাদেশ সুগার অ্যান্ড ফুড ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন। বাংলাদেশ সুগার অ্যান্ড ফুড ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন।
তো বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন বলি আমরা যেটা, তো বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের অধীনে চিনি কল রয়েছে 15টি সরকারের, চিনি কল রয়েছে 15টি এবং একটি রয়েছে প্রকৌশল সার কারখানা। মোট 16টি, একটি হচ্ছে প্রকৌশল কারখানা, প্রকৌশল কারখানা চালু রয়েছে। তা এর চিনি কল রয়েছে বলছি 15টি। চিনি কলগুলো একটু আমরা দেখি যে আসলে চিনি কলগুলো 15টি কী কী আছে, এটা অবস্থানগুলো একটু গুরুত্বপূর্ণ। এক নম্বর হচ্ছে নর্থ বেঙ্গল চিনিকল লিমিটেড, এটা অবস্থিত হচ্ছে নাটোরের গোপালপুর। 2 নম্বর হচ্ছে শেতাবগঞ্জ চিনিকল লিমিটেড, এটা অবস্থিত দিনাজপুরের শেতাবগঞ্জ। 3 নম্বর হচ্ছে কেরু অ্যান্ড কোং বাংলাদেশ লিমিটেড, এটা হচ্ছে দর্শনা কুষ্টিয়া, এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় চিনিকল কেরু অ্যান্ড কোং। দেশের বৃহত্তম চিনিকল কিন্তু কেরু অ্যান্ড কোং, আর দেশের সবচেয়ে পুরাতন চিনিকল প্রথম যেটা হলো নর্থ বেঙ্গল চিনিকল লিমিটেড। এরপর হচ্ছে 4 নম্বর হচ্ছে রংপুর চিনিকল লিমিটেড, এটা হচ্ছে গাইবান্ধাতে অবস্থিত। 5 নম্বর হচ্ছে ঠাকুরগাঁও চিনিকল লিমিটেড, ঠাকুরগাঁও সদরে অবস্থিত। 6 নম্বর হচ্ছে জিল বাংলা চিনিকল লিমিটেড, জিল বাংলা চিনিকল লিমিটেড, এটা অবস্থিত হচ্ছে দেওয়ানগঞ্জ জামালপুরের। 7 নম্বর হচ্ছে জয়পুরহাট চিনিকল লিমিটেড, এটা অবস্থিত জয়পুরহাট সদরে। 8 নম্বর হচ্ছে রাজশাহী চিনিকল লিমিটেড, রাজশাহীতে অবস্থিত হরিয়ান। 9 নম্বর হচ্ছে কুষ্টিয়া চিনিকল লিমিটেড, কুষ্টিয়াতে 2টা চিনিকল আছে, এটা হচ্ছে জাগতিক কুষ্টিয়াতে অবস্থিত, কেরু অ্যান্ড কোং কিন্তু কুষ্টিয়াতে। 10 নম্বর হচ্ছে মোবারকগঞ্জ চিনিকল লিমিটেড, ঝিনাইদহ নলডাঙ্গায় অবস্থিত। 11 নম্বর হচ্ছে শ্যামপুর চিনিকল লিমিটেড, রংপুরের শ্যামপুরে অবস্থিত। 12 নম্বর হচ্ছে পঞ্চগড় চিনিকল লিমিটেড, পঞ্চগড় সদরে অবস্থিত। 13 নম্বর হচ্ছে ফরিদপুর চিনিকল লিমিটেড, মধুখালী ফরিদপুরে অবস্থিত। 14 নম্বর হচ্ছে নাটোর চিনিকল লিমিটেড, নাটোর সদরে অবস্থিত। 15 নম্বর হচ্ছে পাবনা চিনিকল লিমিটেড, পাবনাতে অবস্থিত, 1996 সালে সর্বশেষ এটি প্রতিষ্ঠিত হয়। তা এর মধ্যে সরকারি 15টা হচ্ছে সরকারি বর্তমান আছে, কিন্তু লোকসানি 2টা প্রতিষ্ঠান ছিল। লোকসানি সরকারি প্রতিষ্ঠানসমূহ প্রাইভেটাইজেশনের আওতায় এই পর্যন্ত 2টা চিনিকল সরকার প্রাইভেটাইজেশনের বা প্রাইভেট কোম্পানির কাছে হস্তান্তর করেছে। এর মধ্যে একটা হচ্ছে দেশবন্ধু চিনিকল লিমিটেড এবং একটা হচ্ছে কালিয়ারপাড়া চিনিকল লিমিটেড, যেটা কথা আমরা এখানে উল্লেখ করিনি, যে দুটির কথা। তা দেশবন্ধু চিনিকল লিমিটেড, দেশবন্ধু চিনিকল লিমিটেড এবং কালিয়াচাপড়া চিনিকল লিমিটেড, 2টা হচ্ছে প্রাইভেটাইজেশন বোর্ডের অধীনে। এটা হচ্ছে সরকারের 2 নম্বর। 4 ধরনের প্রতিষ্ঠান, 2 ধরনের গেল। 3 নম্বর হচ্ছে আমরা যেটা বলি বেসিক, ওরা বেসিক আলাদা, বিএসইসি। বিএসইসি পূর্ণরূপ হচ্ছে বাংলাদেশ স্টিল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন, বাংলাদেশ স্টিল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন। তো বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশন বলি। বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশনের অধীনে 8টি প্রতিষ্ঠান রয়েছে, 8টা প্রতিষ্ঠান আছে এর অধীনে। একটু খেয়াল রাখবেন প্রত্যেকটা অধীনে কয়টা প্রতিষ্ঠান আছে এগুলো কিন্তু বলে দিচ্ছে। 8টা প্রতিষ্ঠান আছে। এই 8টা প্রতিষ্ঠানগুলো কী কী একটু বলি আপনাদের। অ্যাটলাস বাংলাদেশ লিমিটেড, অ্যাটলাস বাংলাদেশ লিমিটেড, টঙ্গী গাজীপুর। ন্যাশনাল টিউবস লিমিটেড, এটা টঙ্গী গাজীপুর। বাংলাদেশ ব্রেড ফ্যাক্টরি লিমিটেড, এটা টঙ্গী গাজীপুর। ইস্টার্ন টিউবস লিমিটেড, ইস্টার্ন টিউবস লিমিটেড, এটা হচ্ছে তেজগাঁও ঢাকা। ইস্টার্ন কেবলস লিমিটেড, পতেঙ্গা চট্টগ্রাম। জেনারেল ইলেকট্রনিক ম্যানু কোম্পানি লিমিটেড, এটা পতেঙ্গা চট্টগ্রাম। গাজী ওয়ার্স লিমিটেড, কালুরঘাট চট্টগ্রাম। এবং প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড, আগ্রাবাদ চট্টগ্রাম। এই 8টা প্রতিষ্ঠান রয়েছে হচ্ছে বিএসইসির অধিভুক্ত, বাংলাদেশ ইস্পাত এবং প্রকৌশল। সরকারের 4র্থ ধরনের যে শিল্প কর্পোরেশন রয়েছে সেটা হচ্ছে বিসিক বলে আমরা জানি, বিএফসিআইসি, বিসিক, বাংলাদেশ স্মল অ্যান্ড কটেজ ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন, বাংলাদেশ স্মল অ্যান্ড কটেজ ইন্ডাস্ট্রি কর্পোরেশন। তা এর বাংলাদেশ স্মল কটেজ ইন্ডাস্ট্রিজ, এটাকে বলে বাংলাদেশ ক্ষুদ্র শিল্প সংস্থা। 1957 সালে প্রথম ভাগে ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থা গঠিত হয়। স্বাধীনতার পূর্বকালে কুটির শিল্প উন্নয়নের জন্য এই সংস্থার উপর ন্যস্ত ছিল, যে কারণে স্বাধীনতার বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প সংস্থা নামে এটি পুনর্গঠিত করা হয়।
এর সদর দপ্তর অবস্থিত ঢাকাতে। এর অধীনে বিভিন্ন নগর আছে, শ্রমিকদের উন্নয়নের জন্য কাজ করছে তারা, বিভিন্ন আমরা যে বিসিক নগর যেগুলো বলি সেইগুলো। এরপর চলে আসি আমাদের পণ্য আমদানি ও রপ্তানি। এটা হলো সরকারের 4 ধরনের প্রতিষ্ঠান। আমি আলোচনা করবো, আপনারা একটু। সার শিল্প। 1968 সালে বাংলাদেশের প্রথম ইউরিয়া সার কারখানা প্রতিষ্ঠিত হয় এবং এটি ন্যাচারাল গ্যাস ফার্টিলাইজার ফ্যাক্টরি নামে স্থাপিত হয় সিলেটের ফেঞ্জুগঞ্জে, যেটা আমরা প্রথমে পড়লাম। তো এই কারখানায় হচ্ছে ইউরিয়া এবং অ্যামিনিয়া ফসফেট সার উৎপাদিত হয়। তো বাংলাদেশে বর্তমানে 9টি সার কারখানা চালু হয়েছে। 9টি বাংলাদেশে বর্তমানে 9টি সার কারখানা চালু রয়েছে। তো এখান থেকে আমাদের বার্ষিক উৎপাদন ক্ষমতা, সারের বার্ষিক উৎপাদন ক্ষমতাটা আমাদের গুরুত্বপূর্ণ। 5,80,000 মেট্রিক টন আমাদের সার উৎপাদন হয়। পাঁচ লক্ষ 80,000 মেট্রিক টন সার আমাদের উৎপাদিত হয়। এই সার কারখানায় ছাড়া আমাদের হচ্ছে এই 5,80,000 কিন্তু শুধু একটা কারখানা উৎপাদিত, সমগ্র না। এটা হচ্ছে আপনার বাংলাদেশের বৃহত্তম সার কারখানা, যেটা শাহজালাল ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড। এই শাহজালাল ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড আমাদের এটা উৎপাদিত হয়। এছাড়া আমাদের যমুনা সার কারখানা যেটা আছে, এটা মোটর দানা, বিভিন্ন সারে যেমন ইউরিয়া, ড্যাপ, এগুলো হচ্ছে উৎপাদন করে। তার যমুনা সার কারখানায় আমাদের উৎপাদন ক্ষমতা হচ্ছে, বার্ষিক উৎপাদন ক্ষমতা 5,61,000 মেট্রিক টন। তো বাংলাদেশের একমাত্র রপ্তানিমুখী সার কারখানা হচ্ছে কাফকো। বাংলাদেশের একমাত্র, এটা গুরুত্বপূর্ণ, বাংলাদেশের একমাত্র সার রপ্তানিমুখী কারখানা হচ্ছে কাফকো। কাফকো শুধুমাত্র সার রপ্তানি করে। এছাড়া বাংলাদেশ এবং জাপানের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত অনেকগুলো বহুজাতিক প্রকল্প আছে, যারা হচ্ছে সাধারণত সার রপ্তানি করে। এবার পাট শিল্প আমরা জানি, পাট শিল্প নিয়ে আমরা পাট নিয়ে অনেক আলোচনা করেছি। পাট নিয়ে আমি আর এখানে আলোচনা করতেছি না, আমাদের গত ক্লাসে আলোচনা করলাম। এবার চলে সে কাগজ মণ্ড শিল্প যেটা বলি আমরা। কাগজ ও মণ্ড শিল্প বাংলাদেশের প্রথম ও বৃহত্তম। আমরা কাগজ ও মণ্ড শিল্প, কাগজ ও মণ্ড শিল্প, কাগজ ও মণ্ড শিল্প বলতে আমরা এখানে হচ্ছে বাংলাদেশের বিভিন্ন কাগজ কলকারখানাগুলো আমরা বুঝিয়েছি। তা এখানে আমি স্পেসিফিক নামগুলো লিখছি না, বলছি আপনাদের সেটা আছে, একটু খুঁজে নেবেন। সেটা হচ্ছে কর্ণফুলী পেপারস মিল। তো কর্ণফুলী পেপারস মিল লিমিটেড হচ্ছে বাংলাদেশের বৃহত্তম কাগজ কল, প্রথম বৃহত্তম কাগজ কল। 1953 সালে এটা প্রতিষ্ঠিত হয়। তা এই মিলের বার্ষিক উৎপাদন ক্ষমতা হচ্ছে 30,000 মেট্রিক টন। কাগজ তারা উৎপাদন করে 30,000 মেট্রিক টন। আর কাগজ তৈরির জন্য যে মণ্ড ব্যবহার করা হয় তা বিশেষত পার্বত্য চট্টগ্রাম অঞ্চল থেকে সংগৃহীত করে কাঠ এবং বাঁশ থেকে। এছাড়া কর্ণফুলী অরিয়ন অ্যান্ড কেমিক্যাল লিমিটেড, এটা বাংলাদেশের রাঙ্গামাটি জেলার কাপ্তায় অবস্থিত। একমাত্র বলা হয় অরিয়ন মিল বাংলাদেশের এটা। তা এটা বর্তমানে লোকসানের কারণে বন্ধ হয়ে আছে। খুলনা নিউজ প্রিন্ট মিলস 1959 সালে এটি প্রতিষ্ঠিত হয়। খুলনা নিউজ প্রিন্ট মিলসের বার্ষিক উৎপাদন ক্ষমতা ছিল 48,000 মেট্রিক টন। চালুর পর থেকে এই কারখানাটি লাভজনক হয়ে আসছিল, কিন্তু 30 নভেম্বর 2002 কারখানাটি বন্ধ করে দেওয়া হয়। নর্থ বেঙ্গল পেপারস মিল, নর্থ বেঙ্গল পেপারস মিল 1974 সালে এটি প্রতিষ্ঠিত হয়। এটি আপনার পাকশিতে অবস্থিত। 2002 সালে 30 নভেম্বর এটি বন্ধ করে দেওয়া হয়। সিলেট পাল্প অ্যান্ড পেপারস মিল, এটা কেবল হচ্ছে বাজারজাতকরণ উপযোগী মরু তৈরি করে তারা। ঘাসের স্বল্পতার কারণে এটি বাঁশ ও শক্ত কাঠও ব্যবহার করা হয় এরা। এছাড়া অন্যান্য কাগজ কল মিলে আমাদের বাৎসরিক কাগজ উৎপাদিত হয় প্রায় 5 লক্ষ মেট্রিক টনেরও বেশি। এরপর জাহাজ নির্মাণ শিল্প বাংলাদেশের জাহাজ নির্মাণ শিল্পের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আনন্দ শিপইয়ার্ড, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, হাই স্পিড শিপ বিল্ডিং, ঢাকা ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কোম্পানি। তো বাংলাদেশের বৃহত্তম
বৃহত্তম জাহাজ নির্মাণ ও মেরামত কারখানা হচ্ছে খুলনা শিপইয়ার্ড। 1979 সালে বাংলাদেশের প্রথম আভ্যন্তরীণ জলযান এবং 8টি খাদ্য বহনযোগ্য জাহাজ নির্মাণ করে মূলত নারায়ণগঞ্জের হাই স্পিড শিপইয়ার্ড তাদের কার্যক্রম শুরু করে। বর্তমানে বাংলাদেশ জাহাজ শিল্পে অনেক উন্নত হয়েছে, বিশেষ করে তারা এখন ডেনমার্কে জাহাজ রপ্তানি করে, এটা উল্লেখযোগ্য একটা বিশেষত্ব বাংলাদেশের। এরা সিমেন্ট শিল্প, বাংলাদেশের সিমেন্ট শিল্পের ক্ষেত্রে আমরা নামগুলো বলছি, আপনাদের দেখে নেবেন। সাতক সিমেন্ট কোম্পানি, লাফার্স সুরমা সিমেন্ট ফ্যাক্টরি, এই দুইটা হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ সিমেন্ট ফ্যাক্টরি সরকারের। ঔষধ শিল্প, বাংলাদেশ সরকার 1982 সালে মূলত ঔষধ শিল্প নিয়ন্ত্রণের জন্য এবং বাজারজাতকরণের জন্য একটি অধ্যাদেশ জারি করে, ঔষধ নিয়ন্ত্রণ অধ্যাদেশ, এটা বাংলাদেশ সরকার করে। বর্তমান দেশের চাহিদা অনুযায়ী মূলত 98% ঔষধ কিন্তু বাংলাদেশে উৎপাদিত হয়। বাংলাদেশের মোট চাহিদার 98% ঔষধ বাংলাদেশে তৈরি হয়। এখানে একটা গুরুত্বপূর্ণ, সেটা হলো বর্তমান বাংলাদেশে কিন্তু 54টি ঔষধ কোম্পানি আছে, এটা গুরুত্বপূর্ণ আমাদের জন্য। এবং এই 54টা ঔষধ কোম্পানি ইউরোপ আমেরিকার 146টি দেশে, ইউরোপ আমেরিকা সহ বিশ্বের 146টি দেশে তারা হচ্ছে ঔষধ রপ্তানি করে। এছাড়া বাংলাদেশের আরো অ্যালোপ্যাথিক যেটা বলে আমরা হোমিও ঔষধ উৎপাদনকারী প্রতিষ্ঠান আছে 272টি। এরপর আমরা চামড়া শিল্প দেখি। চামড়া শিল্প বাংলাদেশের একটা বৃহৎ শিল্প, এগুলো একটু আপনাদের দেখে নিতে হবে। এরপর আমরা চলে আসবো গুরুত্বপূর্ণ একটা শিল্পে, সেটা হচ্ছে গার্মেন্টস শিল্প। গার্মেন্টস শিল্প, গার্মেন্টস শিল্পের ক্ষেত্রে আমি কিছু উল্লেখযোগ্য দিক বলবো, আপনারা একটু শুনবেন এবং সম্ভব হলে নোট নেবেন। আমাদের গার্মেন্টস শিল্প বলতে আমরা তৈরি পোশাক শিল্প বুঝি। বাংলাদেশের সবচেয়ে বেশি শ্রমিক নিয়োজিত রয়েছে বর্তমান তৈরি পোশাক শিল্পে, কৃষির পরে। বাংলাদেশের সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জিত হয় তৈরি পোশাক শিল্প থেকে। তৈরি পোশাক শিল্পের মধ্যে আমাদের সবচেয়ে বিখ্যাত ছিল ঢাকাইয়া মসলিন, যেটা বিশ্বব্যাপী খ্যাত ছিল। এটি ছিল হচ্ছে মূলত সুতি বস্ত্র, ঢাকাইয়া মসলিন। এছাড়া ছিল হচ্ছে এই ঢাকাইয়া মসলিন তো মুঘল সম্রাটদেরও বিলাসবহুল বস্ত্র ছিল ঢাকাইয়া মসলিন। তা ইংল্যান্ডের শিল্প বিপ্লবের ফল মূলত হচ্ছে শিল্প বিপ্লবের ঢাকাইয়া মসলিনের মূলত হচ্ছে বিলুপ্তি ঘটে। জামদানি শাড়ি আমাদের এখনো চাহিদা অনেক, বিশেষ করে কার্পাস তুলা দিয়ে এটা প্রস্তুত করা হয়। এবং এটা হচ্ছে তোরপ্রপ, এক ধরনের প্রধীয় বস্ত্র, যেটা বিশেষ করে হচ্ছে মেয়েদের শাড়ি, ওড়না, এছাড়া হচ্ছে তাদের পায়জামা, রুমাল ইত্যাদি কাজে জামদানি ব্যবহৃত হয়। খাদি বা খদ্দর, খাদি কাপড়টা আমরা বিশেষ করে চিনি হচ্ছে কুমিল্লার খাদি কাপড় হিসেবে। ঢাকায় মুসলিম মতো এটা পরিচিত ছিল খাদি কাপড়। 1920 সালে প্রথম স্বদেশি পণ্যের মাধ্যমে স্বরাজ প্রতিষ্ঠার জন্য খাদি কাপড়ের গুরুত্ব কিন্তু তুলে ধরা হয়েছিল, যে অসহযোগ আন্দোলন যেটা ছিল, স্বদেশী আন্দোলনের বিজিত প্রতীক ছিল হচ্ছে খাদি কাপড়, যেটা কুমিল্লার বিখ্যাত। আমরা এখন খাদি বা খদ্দরের পাঞ্জাবিগুলো আমাদের কাছে পরে এসেছিল। বেনারসি শাড়ি 1995 সালে মূলত মিরপুরে বেনারসি পল্লী প্রতিষ্ঠিত হলেও মূলত এখান থেকে মূলত হচ্ছে 1990 সাল থেকে বেনারসি শাড়ি উৎপাদন শুরু হয় বাংলাদেশে, এবং পাইকারি হারে এটা বেচা কেনা এখন শুরু হয়েছে। তৈরি পোশাক শিল্পের যদি আমরা স্পেসিফিকভাবে বলি, তাহলে বাংলাদেশ থেকে প্রথম তৈরি পোশাক শিল্পের যে চালানটি বিদেশে রপ্তানি হয় সেটা ছিল 1978 সালে। অর্থাৎ বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের প্রথম যে চালানটি বিদেশে রপ্তানি হয় সেটা হয় 1978 সালে। 1980 সাল পর্যন্ত বাংলাদেশের কাঁচা পাট এবং পাটজাত দ্রব্য ছিল শীর্ষস্থান, কিন্তু এরপর 90 দশকের শেষ অর্ধে এসে দেখা গেল পাট এবং পাটজাত দ্রব্যের আয়কে অতিক্রম করে শিল্প সর্বোপরে চলে আসে। এখন তো শিল্প খাতে বলে সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জিত হয়। তা এই শিল্প খাতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে রিয়াজ গার্মেন্টস। অর্থাৎ বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের পথ প্রদর্শক করা হয় রিয়াজ গার্মেন্টসকে। 1960 সালে জিয়াজ স্টোর নামে একটি ছোট্ট দর্জি দোকান থেকে কারখানা শুরু হয় এবং মোটামুটি 15 বছর একটি স্থানীয় বাজার পর্যায়ে কাপড় সরবরাহ করে। পরবর্তীতে 1973 সালে কারখানাটির নাম পরিবর্তন করে মিসেস রিয়াজ গার্মেন্টস লিমিটেড রূপান্তরিত হয় এবং 1978 সাল থেকে, একটু আগে 1978 সাল থেকে এখান থেকে মূলত আমাদের তৈরি পোশাক প্রথম বিদেশে রপ্তানি হয়। 1978 সালে প্রথম যে চালানটা যায় রিয়াজ গার্মেন্টসের। রিয়াজ গার্মেন্টস প্রথম সরাসরি আমাদের পোশাক রপ্তানি করে। এরপর হচ্ছে দেশ গার্মেন্টস। দেশ গার্মেন্টস প্রতিষ্ঠিত হয় 1977 সালে। 1979 সালে দেশ গার্মেন্টস
প্রথম তাদের প্রযুক্তি ব্যবহার করে উৎপাদনে, কোরিয়ান প্রযুক্তি। পরবর্তী তারা 1980 সাল থেকে তারা হচ্ছে উৎপাদনে যায় এবং সরাসরি পণ্য রপ্তানি করে। এরপর আমরা হচ্ছে মাল্টি ফাইবার অ্যারেঞ্জমেন্ট, এটা ছিল মূলত হচ্ছে পণ্য রপ্তানির ক্ষেত্রে একটি প্রবেশ অধিকার, যেটা আমরা MFA বলি, মাল্টি ফাইবার অ্যারেঞ্জমেন্ট। এটা ছিল হচ্ছে গ্যাট অনুমোদিত। গ্যাট বলতে আমরা বর্তমানে যে WTO বলি, সেটা তৎকালীন নাম ছিল গ্যাট। গ্যাট অনুমোদিত এটা ছিল কোটা পদ্ধতিতে। তাই MF এর আওতায় বাংলাদেশ তৈরি পোশাক শিল্পের বিশেষ রপ্তানি সুবিধা পেত। পরবর্তীতে GSP সুবিধা দিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র সহ ইউরোপীয় ইউনিয়ন আমাদের তৈরি পোশাক শিল্পের ক্ষেত্রে। 2013 সালে কিছু ঘটনা প্রবাহের কারণে GSP স্থগিত করে দেয় মার্কিন যুক্তরাষ্ট্র সহ ইউরোপীয় ইউনিয়ন। আমাদের বাংলাদেশের রপ্তানি বাজারের সবচেয়ে বড় মার্কেট হচ্ছে যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন, তৈরি পোশাক শিল্পের সবচেয়ে বড় প্রতিষ্ঠান। তা 2012 সালে তাজদিনের অগ্নিকাণ্ড হলো। 2013 সালে রানা প্লাজা ধ্বংস হয়ে গেল। এর পরিপ্রেক্ষিতে 2013 সালে এসে মার্কিন যুক্তরাষ্ট্র GSP সুবিধা স্থগিত করে দেয়, যে কারণে এই স্থানটা এখন দখল করে নিচ্ছে ভারত ও চীনের গার্মেন্টসগুলো। চলে আসি বৈদেশিক লেনদেন। বৈদেশিক লেনদেনের ক্ষেত্রে বাংলাদেশ উন্নয়ন ফোরাম আমাদের কাছে গুরুত্বপূর্ণ, যেটাকে বলা হয় BDF, বাংলাদেশ ডেভেলপমেন্ট ফোরাম। বাংলাদেশ উন্নয়ন ফোরাম পরিচিত ছিল এইড কনসোর্টিয়াম নামে। এইড কনসোর্টিয়াম 1974 সালে বাংলাদেশ উন্নয়ন ফোরাম গঠিত হয়। তখন এর নাম ছিল বাংলাদেশ এইড গ্রুপ, BAG, বাংলাদেশ এইড গ্রুপ। বাংলাদেশ এইড গ্রুপের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয় 29 অক্টোবর 1974 সালে। প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। 1977 সালে এটি নামকরণ করা হয় প্যারিস কনসোর্টিয়াম গ্রুপ, অর্থাৎ বাংলাদেশ উন্নয়ন ফোরামের বৈঠক প্রতি বছর অনুষ্ঠিত হতো ফ্রান্সের প্যারিসে। তখন থেকে এটার নাম হলো প্যারিস কনসোর্টিয়াম গ্রুপ। 2002 সালে সে প্যারিস কনসোর্টিয়াম গ্রুপের নাম পরিবর্তন করে করা হয় BDF, বাংলাদেশ ডেভেলপমেন্ট ফোরাম করা হয়। 2010 সাল থেকে মূলত হচ্ছে বিশ্বব্যাংক এর বৈঠকে সভাপতিত্ব করে, বা এর আগে BDF বাংলাদেশ উন্নয়ন ফোরামের বৈঠকে সভাপতিত্ব করে আসছে বিশ্বব্যাংক, এবং বিশ্বব্যাংক হচ্ছে প্রধান সমন্বয়কারী প্রতিষ্ঠান। বাংলাদেশ উন্নয়ন ফোরামের সদস্য সংখ্যা আছে 20টি, 4টি দাতা সংস্থা এবং 16টি দেশ। এটা একটু গুরুত্বপূর্ণ। বাংলাদেশ উন্নয়ন ফোরামের সদস্য হচ্ছে 20টি, এখানে 4টি দাতা সংস্থা আছে, এই দাতা আর 20টা দেশ আছে। তা বাংলাদেশ উন্নয়ন ফোরামের মূল লক্ষ্য হচ্ছে বৈদেশিক লেনদেন সমস্যার সহায়তা করা, বৈদেশিক সাহায্য, বৈদেশিক লেনদেন সমস্যার সমাধানে সহযোগিতা করা। মনে রাখবেন 2005 সাল থেকে একাধারে, বা 2005 সাল থেকে একাধারে আমরা যদি স্পেসিফিকভাবে বলি, বাংলাদেশে BDF এর বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। তবে এটা শুরু হয়েছে 1997 সালে, অর্থাৎ 1997 সাল থেকেই বাংলাদেশ উন্নয়ন ফোরামের নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয় ঢাকায়, বাংলাদেশে। এটা ছিল বাংলাদেশ উন্নয়ন ফোরাম। এরপর আমরা একটু আসবো হচ্ছে ব্যাংক বীমা ব্যবস্থাপনা। এটা দিয়ে আমরা ক্লাস শেষ করবো। আপনাদের কিন্তু লেকচারটা একটু বাসায় পড়তে হবে, এটা কিন্তু অনেক বড় লেকচার। আমরা সরাসরি ব্যাংকে চলে যাচ্ছি। বীমা বলতে আমাদের সাধারণ বীমা আছে, জীবন বীমা কর্পোরেশন আছে, এটা আমাদের শীট থেকে একটু পড়ে নিতে হবে। ওকে, বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক হচ্ছে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের পূর্ব নাম ছিল স্টেট ব্যাংক অফ পাকিস্তান। এটা ছিল বাংলাদেশ ব্যাংকের পূর্ব নাম। 1972 সালের 16 ডিসেম্বর 1971 সালের 16 ডিসেম্বর বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠিত হয় 1972 সালের অর্ডিন্যান্স দ্বারা। অর্থাৎ 1972 সালের ব্যাংক বাংলাদেশ ব্যাংক অধ্যাদেশ অনুযায়ী 16 ডিসেম্বর 1971 বাংলাদেশ ব্যাংক গঠিত হয়। 16 ডিসেম্বর 1971 বাংলাদেশ স্টেট ব্যাংক অফ পাকিস্তানের নাম হয় বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের প্রধান কর্মকর্তার পদবি হচ্ছে গভর্নর। এই গভর্নরের মেয়াদ হচ্ছে 4 বছর।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মেয়াদ হচ্ছে 4 বছর। বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্নর ছিল এ.এন. হামিদুল্লাহ। প্রথম গভর্নর ছিল এ.এন. হামিদুল্লাহ। বর্তমান গভর্নর হচ্ছে ফজলে কবির। তো বাংলাদেশ ব্যাংক পরিচালনার সদস্য সংখ্যা হচ্ছে 9 জন, অর্থাৎ 9 জন সদস্যের সঙ্গে বাংলাদেশ ব্যাংক পরিচালনা পরিষদ গঠিত হয়। এই বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পরিষদের সভাপতি হচ্ছে ব্যাংকের গভর্নর। ব্যাংক সদর দপ্তর অবস্থিত ঢাকার মতিঝিল। বাংলাদেশ ব্যাংকের সদর দপ্তর অবস্থিত ঢাকার মতিঝিল। এছাড়া বাংলাদেশ ব্যাংকের আঞ্চলিক কার্যালয় হচ্ছে 10টি, অর্থাৎ 10টি শাখা রয়েছে বাংলাদেশ ব্যাংকের। বাংলাদেশ ব্যাংকের 10 নম্বর শাখা হচ্ছে ময়মনসিংহ। বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ সরকারের প্রতিনিধিত্ব করে যে সকল সংস্থায় বাংলাদেশ ব্যাংক, সেটা হলো বিশ্ব ব্যাংক। অর্থাৎ অনেকগুলো সংস্থায় বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ সরকারের প্রতিনিধিত্ব করে। একটু খেয়াল রাখবো আমরা যে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ সরকারের প্রতিনিধিত্ব করে যে সকল সংস্থায়: বিশ্ব ব্যাংক, যেটাকে আমরা বলি ওয়ার্ল্ড ব্যাংকের 5টা সংস্থা, 5টা আসলে এসইউ, আইএমএফ, এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন, এডিবি এবং এছাড়া অন্যান্য আন্তর্জাতিক মুদ্রা সংস্থা, অর্থনৈতিক সংস্থা বা মুদ্রা তহবিলে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ সরকারের প্রতিনিধিত্ব করে। বাংলাদেশ ব্যাংক মূলত বাংলাদেশের নতুন ব্যাংক নোট চালু করার এবং নোট হ্রাস করার ক্ষমতা রয়েছে কিন্তু বাংলাদেশ ব্যাংকের। বাংলাদেশ ব্যাংকের অর্থগুলো মুদ্রা বলা হয়, মুদ্রা ব্যবস্থা। মুদ্রা হলো বিনিময়ের মাধ্যম। 1972 সালের সদ্য স্বাধীন বাংলাদেশের রাষ্ট্র মুদ্রা টাকাকে সংক্ষেপে এটা নির্ধারণ করা হয় 1972 সালে। টাকা চিহ্ন এটা নির্ধারণ করা হয় 1972 সালে, আমরা যেটা দেখি এই। আর আন্তর্জাতিক লেনদেনে বাংলাদেশের টাকার কোড হচ্ছে বিডিটি। 1972 সালের 4 মার্চ 1972 বাংলাদেশের প্রথম কোষাগার থেকে 1 টাকা নোট বের হয়, ছাপানো হয়। 1973 সালে বাংলাদেশের সর্বপ্রথম 5, 10, 25 ও 50 পয়সা মূল্য ধাতব মুদ্রা প্রবর্তিত হয়। বাংলাদেশের মুদ্রা হচ্ছে 2 প্রকার। বাংলাদেশের মুদ্রা হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে সরকারি বা সরকারি মুদ্রা, আর একটা হচ্ছে ব্যাংক নোট। এটা হচ্ছে আমাদের জন্য গুরুত্বপূর্ণ। সরকারি মুদ্রা হচ্ছে এক, 2 এবং 5 টাকা। এটা হচ্ছে সরকারি মুদ্রা। এছাড়া 5, 10 এবং 50 পয়সার ধাতব মুদ্রা, 25 আছে, সরি 5, 10, 25 এবং 50 হবে, আর 25 পয়সা বলে দিলাম। 5, 10, 25 ও 50 পয়সার যে মুদ্রাগুলো আছে এগুলো হচ্ছে সরকারি মুদ্রা। এবার হচ্ছে ব্যাংক নোট। ব্যাংক নোট হচ্ছে বাংলাদেশ ব্যাংক ব্যাংক নোট প্রবর্তন বাংলাদেশ ব্যাংক প্রবর্তিত ব্যাংক নোট হচ্ছে 7টা। খেয়াল করবো, বাংলাদেশ ব্যাংক প্রবর্তিত ব্যাংক নোট হলো 7টি। 7টি ব্যাংক নোট প্রবর্তন করে। এগুলো হচ্ছে 10, 20, 50, 100, 200, 500 এবং 1000 টাকা। এটা হচ্ছে এই 7টা হচ্ছে ব্যাংক নোট। 10, 20, 50, 100, 200, 500 এবং 1000 টাকা। এই 7টা হচ্ছে সরকারি ব্যাংক নোট। আমাদের এখানে আপনার মুদ্রাগুলোর স্লোগানগুলো আমাদের দেখা দরকার। 1 টাকার নোটে কি আছে, 2 টাকার নোটে কি আছে, এই স্লোগানগুলো হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ। এবার চলে আসি তফসিলি ব্যাংক।
এই তফসিলি ব্যাংক নিয়ে আজকে আমাদের ক্লাস শেষ করব। তফসিলি ব্যাংক বাংলাদেশের তফসিলি ব্যাংক আছে 59টি। বাংলাদেশ সরকারের তফসিলি ব্যাংক আছে 59টি, সরি বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্ত। এই মধ্যে একটু খেয়াল করে আমরা তফসিলি ব্যাংকগুলো কি কি? সরকারি বা রাষ্ট্রায়ত্ত ব্যাংক, সরকারি বা রাষ্ট্রায়ত্ত ব্যাংক আছে 6টা বাংলাদেশের। সরকারি মালিকানাধীন ব্যাংক আছে, সরকারি মালিকানাধীন বিশেষায়িত ব্যাংক আছে 3টি। সরকারি মালিকানাধীন বিশেষায়িত ব্যাংক আছে 3টি। স্থানীয় বেসরকারি ব্যাংক, স্থানীয় বলতে আমাদের বাংলাদেশের লোকজনের যেগুলো বলে আমরা, স্থানীয় বেসরকারি ব্যাংক আছে 41টি। এবং বাংলাদেশে বিদেশি বাণিজ্যিক ব্যাংক আছে 9টি। এই হচ্ছে বাংলাদেশের মোট 59টি তফসিলি ব্যাংক রয়েছে বাংলাদেশের। এখন চলে এসে বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত ব্যাংক বলছি 6টা। এই রাষ্ট্রায়ত্ত ব্যাংক কি আছে? বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত ব্যাংক হচ্ছে সোনালী ব্যাংক। সোনালী ব্যাংক হচ্ছে বাংলাদেশের বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক, যেটা বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধিত্ব করে থাকে অনেক জায়গায়। যে সমস্ত জায়গায় বাংলাদেশ ব্যাংকের পৌঁছানো সম্ভব না, সেই সমস্ত জায়গায় কিন্তু সোনালী ব্যাংক বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধিত্ব করে থাকে। তা সোনালী ব্যাংক বাংলাদেশ সরকার অধিগ্রহণ করে 1972 সালে। সোনালী ব্যাংকের আগে নাম ছিল, 3টা নাম ছিল: ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তান, প্রিমিয়াম ব্যাংক, ব্যাংক অফ বাহাওয়ালপুর। এরপর আমাদের রাষ্ট্রায়ত্ত বা সরকারি ব্যাংক জনতা ব্যাংক লিমিটেড 1972 সালে, এটিও সরকার রাষ্ট্রায়ত্ত করে নেয়। তা এই ব্যাংক, 2টি ব্যাংক অধিগ্রহণ করে কিন্তু জনতা ব্যাংক করা হয়, 2টা ব্যাংক অধিগ্রহণ করে। আবার সোনালী ব্যাংক অধিগ্রহণ করা হয় 3টা ব্যাংক অধিগ্রহণ করে। 3টি ব্যাংক একত্রে করে সোনালী ব্যাংক গঠন করা হয়েছিল। আর জনতা ব্যাংক গঠন করা হয়েছিল 2টা ব্যাংক অধিগ্রহণ করে, একটা ছিল ইউনাইটেড ব্যাংক লিমিটেড, আর একটা ছিল ইউনিয়ন ব্যাংক লিমিটেড। এরপর অগ্রণী ব্যাংক লিমিটেড। অগ্রণী ব্যাংক লিমিটেড 1972 সালে সরকার এটি প্রতিষ্ঠা করে। অগ্রণী ব্যাংক লিমিটেড এটিও 2টি ব্যাংক অধিগ্রহণ করে প্রতিষ্ঠা করা হয়। এর একটা ছিল হাবিব ব্যাংক, একটা ছিল কমার্স ব্যাংক, আর একটা রূপালী ব্যাংক লিমিটেড। রূপালী ব্যাংক এটা প্রতিষ্ঠিত হয় 1972 সালে। রূপালী ব্যাংক সরকার 3টি ব্যাংক অধিগ্রহণ করে রূপালী ব্যাংক গঠন করে, একটা ছিল মুসলিম কমার্শিয়াল ব্যাংক, অস্ট্রেলিয়া ব্যাংক এবং স্ট্যান্ডার্ড ব্যাংক। সরকারের আরও 2টা সরকারি ব্যাংক, একটা হচ্ছে বেসিক ব্যাংক লিমিটেড, আর একটা হচ্ছে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড, বিডিবিএল যেটা বলি আমরা। তা বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড মূলত একটি ব্যাংক এবং একটি সংস্থাকে একীভূত করে 2009 সালে গঠন করা হয়েছে। এটা সরকারিকরণ করা হয় 2009 সালে। একটি ব্যাংক এবং একটি সংস্থা। এই ব্যাংকটা ছিল বাংলাদেশ শিল্প ব্যাংক, আর সংস্থা ছিল বাংলাদেশ শিল্প ঋণ সংস্থা। এই দুটোকে একত্রিত করে বাংলাদেশ সরকারের সরকারি মালিকানাধীন বিশেষায়িত ব্যাংক রয়েছে 3টি। একটা হচ্ছে বাংলাদেশ কৃষি ব্যাংক, একটা হচ্ছে রাজশাহী কৃষি ব্যাংক, আর একটা প্রবাসী কল্যাণ ব্যাংক। এসব বাকি ব্যাংকগুলো আপনাদের একটু দেখে নিতে হবে। ব্যাংকের কাজ কি, কোন ব্যাংকের কি কি পদক্ষেপ নিয়েছে আমাদের অর্থনীতির স্বাবলম্বিতার জন্য, এগুলো আপনাদের লেকচার শিটে ডিটেলস দেওয়া আছে। আপনাদের হোমওয়ার্ক দেওয়া থাকলো। তাহলে আপনাদের হোমওয়ার্কগুলো আমি একটু স্পেসিফিক করে দিচ্ছি। এই লেকচারে বিশেষ করে হচ্ছে শিল্প উৎপাদনটা আমি সংক্ষিপ্ত করে আলোচনা করলাম। ভীমা, ব্যাংক সম্বন্ধে, ব্যাংকের সেক্টর, কোন সেক্টরে কোন ব্যাংকের কি অবদান আছে, এইগুলো। তো এটা হচ্ছে আমাদের আপনাদের বাড়ির কাজ। এই ছিল আমাদের লেকচার নাম্বার 15। সবাই ভালো থাকবেন, দেখা হবে আগামী ক্লাসে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।